আমার এখনো মনে আছে একটা ফেব্রুয়ারি মাস ছিল, সেটা 28 দিন, আমাদের 29টা শো হয়েছিল। মা একদিন আমায় বলেছিল যে দেখ আমার জীবনটা তো একরকম ভাবে কেটে গেছে, তোদের জীবনটা কি সেরকম হবে? আমি এমন ডাকতাম দর্শক হাসতে হাসতে সিটে গড়িয়ে পড়ছে, আবার হাঁচিটা যে দিত ঘোড়া। আমার ধারণা মাধব মালঞ্চি কন্যা 500 ক্রসড, মানে 550-এরও বেশি অভিনয় হয়েছে। তার মধ্যে আমি নিজে 270টাতে অভিনয় করেছি। বিভাসদা খুব মজার একটা কথা বলতেন, বললো ফার্স্ট শোর পর নাটক আর আমার থাকে না রে। এটা উষাদের মধ্যে আমি দেখেছি যে উনি যখন পাঠ করছেন না, উনি তাকিয়ে অন্যদের অভিনয় দেখছেন। এটা হওয়া উচিত নয়। ওই যে একটা থিয়েটারের বুনিয়াদী শিক্ষা হয়েছে, সেটা দিয়েই এতদিন 45 বছর লোকে জানুক না জানুক জার্নি করছে। যদি ভালো জিনিস দেখানো যায়, দর্শক আছে, এখনো আছে। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যেটাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। আমাদের এই পর্বের স্পন্সর হলেন অন্নপূর্ণা স্বাদিষ্ট। ও মাধব রে নারীর জৈবন সুনের ফুডা যাইব ধুইয়া থাকব খুডারে। সুন খাইয়া মুখ পুড়লে বন্ধু, দই দেখলেও ডর লাগে রে। দুঃখ জানাই বলো কারে, দুঃখ জানাই বলো কারে। কত বছর ধরে এই গানটা গাইছো? তুমি বছরের হিসাব চাইছো না অভিনয়ের হিসাব? অভিনয়ের হিসাব চাইছি। অভিনয়ের হিসাব হলে তো এটা 30 বছর আগে। আচ্ছা। 88 সালের ফেব্রুয়ারি মাসে হয়েছিল প্রথম প্রযোজনা। তারপরে আসলে এত ঘন হয়েছে, মানে একটা আমার এখনো মনে আছে একটা ফেব্রুয়ারি মাস ছিল, সেটা 28 দিন, আমাদের 29টা শো হয়েছিল। 28 দিনে 29টা শো। মাধব মালঞ্চি কন্যা, মানে আজকে আমার সাথে আছে মালঞ্চি ওরফে সুরঞ্জনা দি। খুব ভালো লাগছে। আমি নাটকটা দেখার সুযোগ পাইনি, কিন্তু আমি ছোট করে এখন ইউটিউবে আছে, তো চাইলে লোকে ইউটিউবও দেখে নিতে পারে। সেটা দেখছিলাম, এত ইন্টারেস্টিং, এত সুন্দর, এবং সেইভাবে আমাদের এখানে যে এত সুন্দর সুন্দর নাটক হয়েছে ভাবলেও বেশ ভালো লাগে। তো আজকে তোমাকে সেই হিসেবে পেয়েছি আমরা। আজকে সুরঞ্জনাদির গল্প শুনবো আমরা আড্ডায়। তো ভালো লাগে যে 45 বছর ধরে মালঞ্চি হিসেবেই তোমার পরিচিতি, তাই না? এরপর যে নাটকগুলো করেছো ঠিক আছে, কিন্তু যখন তোমাকে কেউ বলে রাগ হয়, বিরক্ত হও? না, আসলে একটা জিনিস জানো তো, যে সময় আমরা মাধব মালঞ্চি কন্যা করেছি তখনকার সময়টা একদম আলাদা রকম ছিল। তখন কিন্তু এই এত মিডিয়া, এত প্রচার, এত কিছু ছিল না। তো শুধু লোকের মুখে মুখে একটা নাটক করে তুমি ধরো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের, কি বলবো আমি, যে 1 লক্ষ মানুষকে অ্যাক্সেস করতে পেরেছি। মানে আমি 1 লক্ষ কম করে বললাম, অগ্রসর হয়েছে। তো সেটা কিন্তু কম কথা নয়। যখন এটা ভাবি তখন ভালোই লাগে, তখন মনে হয় সত্যি তখন তো কেউ আমাদের হয়ে প্রচার করা বা উনি এত ভালো করছেন বলা ছিল না, সবটাই দর্শকের মুখে মুখে। এবং সেটা দর্শকের স্থানে যদি বসাই আমি, সেখানে শঙ্খ ঘোষ থেকে শুরু করে সত্যজিৎরা এরাও দেখেছেন, আবার সুদূর উত্তর বাংলার দর্শক, মানে আমরা যখন ওখানে শো করতে গেছি তারাও দেখেছে, যাদেরকে আমরা সাধারণ বলি। আমি যদি খুব একটা দর্শকের সাধারণত্বে বিশ্বাস করি না, আমার কাছে সব দর্শকই অসাধারণ। একদমই তাই। নাটক দেখতে আসে এক একজন এক এক রকম ভাবে সেটাকে, তো সেই হিসেবে অবশ্যই ভালো লাগে। কিন্তু খারাপ লাগে একটা হিসেবে, যে যখন মিডিয়া বিস্ফোরণ বা এই যে এত ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেল,
তখন না ভীষণ চটজলদি হয়ে গেল তো সময়টা, এবং আস্তে আস্তে ওই যে 500 অভিনয় 700 অভিনয় করা নাটক, সেই সংখ্যাও দেখবে এখন কমে গেছে, নেই প্রায় বলতে গেলে। যার ফলে কি হয়, ওই যে সরাসরি দর্শককে অ্যাক্সেস করা, সরাসরি মানুষের কাছে পৌঁছে যাওয়া, ওটা অনেকটা কমে গিয়ে তো আমরা অনেকগুলো বাধা টপকে 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 যেতে হচ্ছে। এবং সেই বাধাতে যদি তুমি ওই কি বলবো, ওই যে মিডিয়া বা যারা আছেন প্রচারের আলোতে নিয়ে যাবেন, তাদের সমর্থন না থাকে তাহলেও হয়, তারাও খোঁজ রাখেন না প্রপারলি। এখন এত নাটক হয়, আমি একটা সব একটা সংখ্যাতত্ত্বের কথা বলি, পরিমাণ তত্ত্ব আর সংখ্যাতত্ত্ব, গুণগত আর সংখ্যাগত। তখন গুণগত ভাবে হয়তো 4-5টা নাটক, সেটাই লোকের মুখে আলোচিত হচ্ছে, জগন্নাথ, মারিচ সংবাদ, কিংবা ধরো ফুটবল, বা আরেকটু পরে মাধব মালঞ্চি কন্যা, দায়বদ্ধ, এরকম কিছু নাটক নিয়ে সবাই আলোচনা করছে, এবং এটা মাউথ পাবলিসিটিতে ওই রকম একটা ব্যক্তি তৈরি হয়েছে। এখন কি হয়েছে, এখন তো তুমি প্রতিদিন 3-4টে নাটক, 5টা নাটক তৈরি হচ্ছে, এবং সেটা হয়তো 15টা কি 20টা কি কোনোটা 3টে শো হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। কাজে এই যে পরিমাণগত যে ধাক্কা, এই পরিমাণগত ধাক্কাটা সত্যিই লোকের মনে রাখা সম্ভব নয়, যেখানে সময় সংক্ষেপ হয়ে আসছে, মানুষের মনে রাখার চেষ্টাটাও কমে যাচ্ছে, ধৈর্য কমে যাচ্ছে। তো গুণগত মানও নিশ্চয়ই সেই কারণেও পড়ছে। অবশ্যই কমছে, যখন পরিমাণে আসবে তখন তো গুণগততে কম্প্রোমাইজ করতেই হবে। মাধব মালঞ্চি কন্যা আমরা 6 মাস টানা রিহার্সাল করে নাটক করেছি, অভিনয় করেছি, এবং সেই 6 মাস কিন্তু এরকম নয় যে 2 ঘন্টার কাজ, প্রায় প্রতিদিনই 6 ঘন্টা 7 ঘন্টা করে টানা প্র্যাকটিস, যেটাকে প্র্যাকটিস বা রিহার্সাল বা মহড়া আমরা বলি, সেটা হয়েছে। কাজেই সেইখানে তো একটা হবেই। এখন 20টা রিহার্সালে একটা নাটক হয়, অনেক নাটক 12টা 14টা রিহার্সালে হয়, সময় পায় না, তাকে একজন আসে এসে হবেই। সুরঞ্জনাদির নাটকের প্রতি ভালোবাসাটা কি করে জন্মালো? এটা না আমার বাবার মাধ্যমে হয়েছে, কারণ আমি যখন কিছুই বুঝি না তখন আমি কিন্তু থিয়েটার দেখতে চাই। আচ্ছা, তোমার মনে থাকা থিয়েটার কি আছে যেটা সচরাচর সকলের হয় না সেই সুযোগটা, তাই না? তারা মানে আগে কাজে আসে, পরে সেটা সম্পর্কে আগ্রহী হয়। মানে আমি বাবার হাত ধরে 3 পড়ি 4 পড়ি, তখনও নাটক দেখতে যাচ্ছি। আমি প্রথম নাটক দেখেছিলাম 3 পয়সার পালা, তখন আমি ক্লাস 3 পড়ি, কিছুই মনে নেই, কিছু কতগুলো ছেঁড়া ছেঁড়া দৃশ্য ছাড়া। পরে যখন নাটকটা রিড আউট করি টেক্সটটাকে, তখন রিলেট করতে পারি, ও আচ্ছা এটা তাহলে এই ছিল। পরে মানে সেটা স্মৃতিতে থাকে না কিছু ছবি। আর একটা নাটক আমাকে চমৎকৃত করেছিল, সেটা বিভাস চক্রবর্তী নির্দেশনায়। নাটকটা একদমই মানে হিট নাটক বলতে যা বোঝায় সেটা নয়, মোহিত চট্টোপাধ্যায়ের লেখা মহাকালীর বাচ্চা। সেই নাটকটা মানে দেখে, তখন আমি 8 কি 9 পড়ি, চমৎকৃত হওয়ার মতো একটা নাটক। এবং সেখানে যে এই যে আজকে বলে না যে এই যে মোবাইল স্টেজ, দৃশ্য বদলে যাচ্ছে, তার যে মুহূর্তে মুহূর্তে সঙ্গীতের ব্যবহার, অদ্ভুত একটা মানে কি বলবো মাস্টারি ছিল। দেবাশিস দাশগুপ্ত ছিলেন সুরকার গানগুলোর, এবং গানগুলো তো মোহিত চট্টোপাধ্যায়ের লেখা, উনি তো আসলে কবি ছিলেন, অসাধারণ গান। এবং তার অভিনয়, তার দলগত যে এক্সিকিউশন, সেগুলো সব মনে আছে আমার, অলমোস্ট মনে আছে। কতগুলো বেতের বাঁখারি দিয়ে সেট করা হয়েছিল, বেত ঘুরিয়ে ঘুরিয়ে। পরে শুনেছি যে রামবাগান অঞ্চলে যে কাজ হয় ওইগুলো দিয়ে করা, দুর্গাপুজোর প্যান্ডেলে এখন যেগুলো ব্যবহার করা হয়, লোকেরাই মুভ করে করে ওগুলোকে নিয়ে ওই বদলগুলো ঘটাচ্ছে। এবং ওই যে যারা ধরে আছে তারা ভেতর থেকে কথা বলছে, কত খুব এক্সপেরিমেন্ট ছিল, খুবই ভালো লেগেছিল। তারপর তোমার কখন, তুমি কি পড়াশোনা করেছো এই নিয়ে, নাটক নিয়ে? না, আমাদের সময়টা একটু অন্যরকম ছিল। আমরা একটা চাকরির জন্য দৌড়েছি, পড়াশোনা করেছি, যে পড়াশোনাটা করে একটা চাকরি হবে। একদম যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে আমি গ্র্যাজুয়েশন করেছি পলিটিক্যাল সায়েন্সে, যেটার সঙ্গে থিয়েটারের সম্পর্ক নেই, আবার আছে। আমার যেটা নিজের মনে হয় যে আমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি বলে হয়তো আমার মধ্যে, মানে সেটা কতটা লোকে নেবে না নেবে সেটা না, আমার মধ্যে একটা লজিক তৈরি হয়েছে, একটা অ্যানালিসিস করার ক্ষমতা তৈরি হয়েছে, যেটা হয়তো পলিটিক্যাল সায়েন্স না পড়লে হতো না, শুধু বাংলা বা থিয়েটার পড়লে হয়তো হতো না। সেটা আমার জন্য প্লাস পয়েন্ট। তারপরেই চাকরি করার জন্য আমি যাদবপুর ইউনিভার্সিটিতে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ওটা নিয়ে আমি
করি, ডিপ্লোমা করি। তো ওটা করার পরে চাকরি পেয়ে যাই, এবং যার ফলে আর আমার পড়াশুনো কন্টিনিউ করা, ক্যালকাটা ইউনিভার্সিটি কিছুদিন ক্লাস করে পরীক্ষা টরীক্ষা দিইনি, পালিয়েছি আর চাকরি পেয়ে গেছি। তখন চাকরিটা আমি পেয়ে গেছি, কিছু ভাবিনি, তখন চুটিয়ে থিয়েটার করবো আর চাকরি করবো, হাত খরচাটা যাতে কারো কাছ থেকে আমাকে মা বাবা বাড়ির উপর প্রেশার, তাদের থেকে টাকা নিয়ে যাতে আবার এটা করতে না। বাবা তো শিল্পী ছিলেন, কমার্শিয়াল আর্টিস্ট। হ্যাঁ, তো মা কি করতেন? মা একেবারেই হোম মেকার। কিন্তু আমার মা তখনকার দিনে, যখন সবাই ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টারমশাই এগুলো করানোর জন্য ছুটতো, তখনও ছুটতো, তখন অন্যভাবে ছুটতো, সেটা কখনো করতে দেখিনি। মা, আমরা 4 ভাই বোন, 4 জনকেই সমানভাবে উৎসাহ দিতেন যে কোনো ক্রিয়েটিভ কাজে, যে কোনো মানে আর্টিস্টিক কাজে। আর বাবার ছিলেন, মা হচ্ছে বাবার অর্গানাইজার আর কি। বাবা বসে ছবি আঁকতেন, সব ফেলে টেলে দিয়ে চলে যেতেন, মাকে দেখেছি সব গুছিয়ে রাখতেন। আচ্ছা, মানে নেপথ্যে কাজ করে, কর্মী কতটা দরকারি সেটা মার কথা বললেই সেটা মনে হয়। এমন অনেকদিন হয়েছে যে আমি নাটক করতে গিয়ে রাতে ফিরতে দেরি হচ্ছে, বাবা গিয়ে, নাগের বাজারে থাকি আমরা, গিয়ে নাগের বাজার মোড়ে লুঙ্গি পরে দাঁড়িয়ে হয়েছে, আমি নামলাম, বাবা বকাবকি করতে করতে, এই তো দেরি হবে বলে এগুলো আমি করতে দিই না, ভীষণ টেনশন হয়, এই হাসি হয়। বাড়িতে আসার পরে মাকে দেখলাম সঙ্গে সঙ্গে খাবারটা খেয়ে নি, শুয়ে পর মা পুরো ব্যাপারটা ম্যানেজ করে দিলেন। পরে বলতেন যে, মা একটা কথা বলতেন, সেটা হচ্ছে যে, আমি বলতাম তুমি বকো না তো, বাবা এত বকাবকি করে। মানে বাবা বকাবকি করেন মানে সাপোর্টিভ বকাবকি, এমন নয়, তুমি তো কখনো বলে এত করছো কেন। বাবা বলতেন যে এত দরকার কি, একটু অল্প অল্প করো, পড়াশোনাটা মন দিয়ে করো, তো তুমি তো কখনো বলো না। তার উত্তরে মা একদিন আমায় বলেছিল যে, দেখ আমার জীবনটা তো একরকম ভাবে কেটে গেছে, তোদের জীবনটা কি সেরকম হবে? আমি চাই না, তোদেরটা জীবনটা একটু অন্যরকম হবে, সেজন্যই আমি বকি না, যেটা করতে চাস সেটা কর, ভালো লাগার জিনিস করার মধ্যে একটা অন্য আনন্দ আছে। মানে কতটা ভেতরের কষ্ট থেকে, এবং যে চান যে সেই সময় দাঁড়িয়ে যে ডানা মেলুক, যে যেটা চায় সেটা করুক। এবং সময়টাও আমি বলে দিচ্ছি, আর ওটা ওই 78, 79, 80 ওই সময়টা, মানে ওই সময়টা কিন্তু এইভাবে ভাবা কম কথা নয়। একদমই তাই। এখন যেমন ছেলেমেয়েরা নিজেরাই বলে যে আমার পছন্দ, আমার চয়েস অনুযায়ী আমাকে সবকিছু করতে দাও, আমাদের মধ্যেও সেই বোধটা ঢোকানোর পেছনে মায়ের ভূমিকা আছে। তুমি খুব লাকি, এটা সত্যি কথা, যে এরকম ভাবে ভাবনা চিন্তা, তাতে তোমার চিন্তা ভাবনাটাও অনেকটা যে লুকিয়ে করতে হবে না, মিথ্যে বলে যেতে হবে না। এটা এখনো হয় অনেকের ক্ষেত্রে লুকিয়ে করতে। তো কথা কলি ছেলেদের করতে দেয় না, মেয়েদের তো ছেড়েই দাও। ছেলেদের বাড়ি থেকে মানে অবজেকশন দেয়, বলে যে না এসব করতে হবে না, তুমি যদি উকিল হও তো ওকালতিই করো, তোমাকে আবার এসব করার দরকার কি তোমার? করে তো ঠিক। তুমিও সেরকমই মা, একদমই তাই। আমি তার বাইরে কিছু হতে পারিনি আসলে। আমি দেখেছি যে তাতে মানে যাই যত বাধা বিঘ্নই আসুক না কেন, জীবনটা এত সহজ হয়ে যায়, মানে সমস্তটাই সামলে নেওয়া এবং সেটাকে ফেস করা এবং সেটাকে কাটিয়ে যাওয়ার ব্যাপারটা এত সহজে এসেছে। অভিজ্ঞতা তো কম হলো না, বয়সও কম হয়নি, কাজেই আমিও মা হিসেবে সেরকমই থাকতে চাই। হ্যাঁ, হয়তো সবসময় সেই কি বলবো, সেই মানদণ্ডটা হয়তো একদম হয় না, মাঝে মাঝে তো রাগও হয়, বকাবকিও করি, সেগুলো তো হয়। যখন প্রথম নাটক করতে তুমি স্টেজে কথাকলিকে প্রথম বোধহয় না তোমার কানন পিসির জপমাল, ওটাতেই প্রথম কথাকলি কাজ কর। হ্যাঁ, কথাকলি আসলে তো আমার যিনি হাজব্যান্ড আর কি, অঞ্জনের একটা মাইমের গ্রুপ ছিল, তো সেটা থেকে ও অনেক রকম সে সময় এক্সপেরিমেন্টাল কাজ করেছিল। তখনকার দিনে একটা সাইলেন্ট প্লে হয়েছিল বোনাস বলে, তাতে প্রায় 40-45টা ছেলে মেয়ে স্টেজে নেমেছে। সাইলেন্ট প্লে, আচ্ছা, প্লেটা হয়েছিল মাইমে, নট অনলি মাইম, অ্যাকশনস, মানে প্যান্টোমাইম বলা যেতে পারে, দলবদ্ধ একটা কাজ। এবং সেটা ছিল একজন শ্রমিকের জীবন, কারখানা বন্ধ হয়ে গেছে, তার মানে এরকম একটা ঘটনা নেই, সেখানে কথাগুলি কোরাসে ঢুকতো হাত ধরে। আচ্ছা, মানে ও ছোট্টবেলা থেকে তো আমাদের সঙ্গে থাকে, খুব স্বাভাবিক, ওর নাটক না করে যাবে কোথায়। তারপর আমি যখন রঙ্গকর্মীতে অভিনয় করি, তখন
আমার বাইরে বাইরে প্রচুর ট্রাভেল করতে হয়েছে, ওকে সাথে নিয়েই যেতাম। আচ্ছা, সেটা উষা গাঙ্গুলি দি অ্যালাউ করতেন, যার ফলে ওর ওইটাতে ওর কোনো সমস্যা হয়নি, ওটাতে ও হ্যাবিচুয়েটেড ছিল। কিন্তু যখন কানন পিসির জপমালা লেখা হলো এবং ওটা হাচোডিয়ান স্পন্সর করলো, তখন খুব অদ্ভুতভাবে আমি যাদের সামনে, যারা সিলেকশন বোর্ডে ছিলেন তাদের সামনে যখন বলছি, তারা আমাকে বলছে নিজের মেয়েকে ভেবে লিখে ফেললে একটা নাটক। আমি কিন্তু ভাবিনি, কিন্তু হয়তো আমার কি বলবো ব্যাক অফ দ্য মাইন্ডে ওই ক্রাইসিসগুলো কাজ করেছে। একটা মেয়ে, তাকে কম দেখা, তার একলা একলা থাকার কি কি জিনিস গ্রো করতে পারে, সেগুলো হয়তো আমার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে। তোমার চোখে তো তখন আমার চোখটা খুললো যখন ওরা বললেন যে তোমার মেয়েকে, তখন আমি বললাম সত্যি তো, তাহলে তো ওকে দিয়েই করানো যায়। আচ্ছা, ক্লাস 8-এ পড়ে। আর ওর একটা ট্রমা ছিল কথা বলা, মানে ও যেহেতু ওই কথা না বলে স্টেজে ঢুকেছে, তাতে ওর কোনো সমস্যা নেই। তার আগে শুদ্রায়ণ বলে একটা নাটক হয়েছিল, তাতেও ও একবার ঘটি করে জল দিয়ে যেত, কোরাসে পাঠ করতো, আমার সাথে সাথেই যেত বলে ওগুলো করতো। আচ্ছা, ছোট বাচ্চা লাগে না, একটা বড় গ্রামে, ওটা তো একটা রামায়ণের প্রেক্ষিতে করা। তো সেই কারণে ওই তখন ওরা বলার পরে আমি মানে চোখের সামনে এক্সাম্পল যাকে আমি পাচ্ছি, তখন ভাবলাম যে সত্যি এর চাইতে ভালো আর হতে পারে না। কারণ আমি ওকে খাবার দিতে দিতে, ওকে পড়াতে পড়াতে, ওকে মানে যা কিছু ওর বাড়িতে যা কিছু ওর পরিষেবা দিতে দিতেই আমি সব কাজ করিয়ে ফেলতে পারবো, সেটা একটা ব্যাপার হয়েছিল। তোমার শুরু কোন নাটক থেকে, মানে তুমি শুরুটা করলে কি করে নাটকে আসা? প্রথম নাটক করি তখন আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। তুমি কোন স্কুলে পড়তে? আমি পড়তাম দমদম মতিঝিল গার্লস হাই স্কুল, যে আমার বাড়ির কাছে। আচ্ছা, তুমি দমদমে? হ্যাঁ, দমদমে, নাগের বাজার বললেন যে একদম। তো আমি প্রথম নাটক করি, তখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর একটা লম্বা বসে থাকা থাকতো, 3 মাসের আগে রেজাল্ট বেরোবে না, আর আমরা বসে থাকবো। আমার খুব কবিতা বলতে ভালো লাগতো। তারপরে বিভিন্ন নাটকও করেছি, স্কুলে করেছি। বাবাকে জানি যে বাবা বিভিন্ন জায়গায় যায়, বাবাকে পাকড়াও করলাম যে আমাকে কোথাও একটা দাও, আমি ভর্তি করে দাও। তখন তো এই সায়েন্স পড়ানোর জন্য টিউশন শুরু হওয়া এসব ছিল না, আর আমি সায়েন্স পড়বো না সবাই জানতো। তো বাবা তখন আমাকে নিয়ে গিয়েছিলেন, এই নামগুলো সত্যিই বলা উচিত, কাজল চৌধুরী তখন রেডিওতে অসম্ভব ভালো অভিনয় করতেন, সব বিভিন্ন চরিত্রে প্রচুর নাটকে উনি অভিনয় করেছেন। এবং শুধু রেডিও না, তখন উনি নান্দিকারের সঙ্গে যুক্ত। ওদের একটা দল ছিল, দলটার নাম হচ্ছে ক্যালকাটা গ্রুপ থিয়েটার, নিজেদের দল। সেটাতে নির্দেশক ছিলেন অনল গুপ্ত, তিনিও একদম উৎপল দত্তর সরাসরি শিষ্য। এবং সেই দলে তখন যারা এক্সিস্টিং মেম্বার, তারা হলেন তোমার পার্থ চট্টোপাধ্যায়, মানে সোশ্যাল স্টাডিজে পার্থ চট্টোপাধ্যায়, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তারপরে দিব্যনারায়ণ ভট্টাচার্য, উনি বাংলা পড়াতেন, প্রফেসর ছিলেন বাংলার। এইরকম সমস্ত লোকেরা আর কি, খুবই একটা এনলাইটেন লোকেরা সমস্ত ছিল। আর সেটার রিহার্সাল হতো মালঞ্চ সিনেমা হলের কাছে, মুর এভিনিউ এইখানে। আমি আসতাম নাগের বাজার থেকে, 3C/1 বাসে উঠতাম, রোববার আসতে হতো। 3C/1 বাসে উঠতাম, ধর্মতলায় নামতাম, ওখান থেকে মিনি বাসে করে, রানীকুঠির যে মিনি বাসগুলো সেগুলোতে করে ওইখানে নেমে যেতাম। এনার্জিটা ভালো হয়। আর রোববার দিনের জন্য বসে থাকতাম যে কবে রবিবারটা আসবে। আর মার কাছ থেকে তখন 3 টাকা মা দিত, 3 টাকা বা 2 টাকা 40 পয়সা গুনে গুনে দিত আর কি, সেটা নিয়ে আসতাম। রোববার দিন সারাদিন রিহার্সাল করে চলে যেতাম। এমনকি পারিবারিক বিয়ে বাড়িতে না গিয়ে রিহার্সাল ওখানে যেতে। মানে ইচ্ছে থাক, যদি ভালো লাগার কিছু পাওয়া যায় সেটা ভালো লাগতো আর কি, সত্যি তাই। তারপরে কি করে? তারপরে ওখানে বছর 2 কাজ করার পরে বিভাস চক্রবর্তী, উনি বোধহয় ওরা ওয়ার এন্ড পিস করেছিল টলস্টয়ের। তো ওয়ার এন্ড পিস মানে বুঝতে পারছো তো, বিশাল ব্যাপার, দেখতে গেছিলেন। তো একদিন আমাদের বাড়িতে বিভাসটা আসতেন, বাবাকে দিয়ে লেটারিং করানো, থিয়েটার ওয়ার্কশপ ছিল তখন দলটা, মানে বিভাসদার ছিলেন থিয়েটার ওয়ার্কশপের যে লোগো সেটা আমার বাবার করা। আচ্ছা, চাকার মধ্যে মুখ দিয়ে করা। তো উনি আসতেন, আর উনি একদিন ওই
ওরা অশোক মুখোপাধ্যায়, বিভাস চক্রবর্তী, ওরা হরিহর আত্মা বন্ধু ছিলেন একই দলে। তো অশোক মুখোপাধ্যায় একদিন আসলেন, এসে বললেন যে এরকম বিভাস একটা নাটক ধরবে, বিসর্জন, তো সুরঞ্জনা কি করবে? বাবাকে বলেছেন, আমাকে না। তখন কিন্তু আমি ওস্তাদ। আচ্ছা। তো বাবা তখন তাড়াতাড়ি আমাকে ডেকে পাঠালো, ডেকে বললো যে কি রে, করবি? তো আমি না একটা অনেকগুলো কনভিনিয়েন্ট বিষয় পেলাম, সেটা হচ্ছে ওনাদের রিহার্সাল হয় শ্যামবাজারে। আচ্ছা। না, আমার এই মুর অ্যাভিনিউ যাওয়া আসা খুব যে কষ্ট হতো তা নয়, তখন একটু পড়াশোনারও চাপ হয়েছে। হায়ার সেকেন্ডারি আমি 11 হায়ার সেকেন্ডারি পাস করেছি, পাস করেছি, ফার্স্ট ইয়ারে ভর্তি হব, এরকম একটা সময়। তো সেই সবের জন্য আমি এক কথায় রাজি হয়ে গেলাম। আর তখন আমার কাছে ওই যে মহাকালীর বাচ্চার ডিরেক্টর বিভাস চক্রবর্তী, ওটা একটা ছিল, ওই একটা স্টারডম কাজ করেছে আর কি, যে বাবা ওনার সঙ্গে কাজ করবো, ওনার ডিরেকশনে। এইভাবে আমি থিয়েটার ওয়ার্কশপে ঢুকে পড়লাম। তারপর তো থিয়েটার ওয়ার্কশপ থেকে আমি মানে আমাদের বিসর্জনটা কি হওয়ার সঙ্গে সঙ্গে বিভাসদার দল ছেড়ে দিলেন, মানে থিয়েটার ওয়ার্কশপ ছেড়ে দিলেন। আচ্ছা। সেটা আমার জন্য একটু শখ। আমি তখন অনেক ছোট, আমি তো কার্যকারণ কিছু জানি না, কোনটা কেন করেছিলেন, কি জন্য হয়েছিল, সেগুলো আমাকে অনেকে জিজ্ঞেস করে। আমি অনুমান করতে পারি, কিন্তু আমি বলতে পারবো না ডিটেলসে। তারপরে উনি চলে গেলেন অন্য থিয়েটার ফর্ম করলেন। আর এখানে হলো থিয়েটার ওয়ার্কশপের নাটক হলো বেলা অবেলার গল্প। এটাও কিন্তু একটা ল্যান্ডমার্ক প্রযোজনা ছিল সে সময়। কমিউনিস্ট পার্টি 71 সাল অবধি তার যে একটা জার্নি, সেটা ছিল গল্প। মায়া ঘোষ অভিনয় করতেন মূল চরিত্রে। সেই নাটকটা করতে করতে 86 সাল এসে গেল। তখন একদিন বিভাসদা অঞ্জনকে, মানে আমার হাজব্যান্ডকে ডেকে পাঠালেন যে তখন চেনো না অঞ্জন? হ্যাঁ, না, আমরা থিয়েটার ওয়ার্কশপেই করি, দুজনেই থিয়েটার ওয়ার্কশপে করি। ওকে ডেকে পাঠালেন যে আমি একটা এরকম কাজ করছি। বিয়ে হয়ে গেছে তখন? না, আচ্ছা। ও আমি একটা কাজ করছি, এরকম খুব ভালো কোরিওগ্রাফির দরকার। ও তো এগুলো যেহেতু মাইম এবং কোরিওগ্রাফির ব্যাপারে খুবই দক্ষতা ছিল এবং খুব ইনোভেটিভও ছিল, যে তুই কি করবি কাজটা? তো তখন অঞ্জন এসে আমাকে বলে, এবং ওই কাজটার একটা মজা আছে যে বিভাসদা যে সময় দল ছেড়ে দেন, তার কয়েকদিন মাত্র আগেই ওই থিয়েটার ওয়ার্কশপে উনি মাধব বালঞ্চি কইনার যে মূল পাণ্ডুলিপিও ঠিক নয়, যেটা ওই জনাব সৈদুর ইসলাম বলে একজন উনি কালেক্ট করেছিলেন বাংলাদেশ থেকে, মানে এটা দীনেশচন্দ্র সেনের নয় এই টেক্সটটা। আমরা তো সবসময় ময়মনসিংহ গীতিকা মানে ভাবি দীনেশচন্দ্র সেনের। তো ওইটা সংগ্রহ করেছিলেন এবং ওইটা উনি পড়ে শুনিয়েছিলেন, এবং সেটা শোনার পরে না আমরা মেসমেরাইজড হয়ে গেছিলাম। এবং আমরা যে একটা ফোক টেলস, সেটা যে হতে পারে মঞ্চে, সেই ধারণাটাও আমাদের তখন নেই। তখন ওইটা শোনার পর আমি খুবই মানে আগ্রহী হয়ে পড়ি, এবং উনিও বলেন যে তাহলে তোরা দুজন করতে পারিস। তখন আমরা মাধব বালঞ্চি কইনা রিহার্সালে জয়েন করি আস্তে আস্তে। তখন আমরাও থিয়েটার ওয়ার্কশপ ছেড়ে মাধব বালঞ্চি কইনা কাজে জয়েন করি, এবং একদম প্রথম দিন থেকে, ফার্স্ট ডে থেকে ছিলাম। সেই কাজের অভিজ্ঞতাটা আমি তো বলি সবসময় যে মানুষ গ্র্যাজুয়েশন করে, হায়ার স্টাডিজ করে, কিন্তু প্রাইমারি শিক্ষাটা তো সাংঘাতিক দরকার। ওইটা আমার প্রাইমারি শিক্ষা, আমি সবসময় বলি। ওই যে একটা থিয়েটারের বুনিয়াদী শিক্ষা হয়েছে, সেটা দিয়েই এতদিন 45 বছর লোকে জানুক না জানুক জার্নি করছে। 45 বছর। অঞ্জনদার সঙ্গে কোথায় আলাপ হলো? অঞ্জনের সঙ্গে আমার আলাপ থিয়েটার ওয়ার্কশপে। সালটা হচ্ছে 84। আচ্ছা। 83 সালের শেষে। ও সুদূর বারাসাত থেকে আসতো, এবং অদ্ভুত সমস্ত মুন্সিয়ানা ছিল, যেটার প্রতিফলন আমরা পরবর্তীকালে মাধব বালঞ্চি কইনা নাটকেও দেখেছি। যে একাধারে খোল বাজাচ্ছে, মাইম করছে, এবং সবাইকে ট্রেন আপ করে পুরো জিনিসটা তৈরি করা, এবং সেটা যে বিভাসদা খুঁজে বার করেছিলেন ওর মধ্যে এই ক্ষমতাটা, প্রায় পুরোটাই উনি বলে দিতেন, আর সেই অনুযায়ী তৈরি হতো, প্রস্তুত হতো। তো আমার এই প্রসঙ্গে আমি ঘুরে একটু মাধব বালঞ্চির প্রস্তুতি পর্বে চলে আসছি। আর কিভাবে হতো, প্রথম যখন আমাদের নাটকটা পড়ে শোনানো হলো, তার পরদিন থেকে বিভাসদা বললেন যে এই নাটকে আমি কোনো রিডিং রিহার্সাল করব না। আমাদের সাধারণত নাটকের পরে কি একটা পাঠ হয়, কিছুদিন একটু পাঠ হলো, সবার সড়গড় হলো, তারপরে আমরা কম্পোজিশনে আসি। বলছে নাটকটা, পুরো নাটকটাই একটা ভিজুয়ালের নাটক। এই নাটকের দৃশ্য হচ্ছে নায়ক,
কাজেই আমাকে দৃশ্য তৈরি করতে হবে। পরের দিন থেকেই আমাদের লাফালাফি করানো শুরু করে দিলেন, এবং সেখানে কি অদ্ভুতভাবে উনি না ছোট ছোট সিকোয়েন্স বলে দিতেন। ধরো প্রথমে একটা দৃশ্য আছে যে রাজামশাই মারা গেল, মৃতদেহ নিয়ে যাওয়ার দৃশ্য, সেটা কিভাবে হবে। তারপর উনি কতগুলো লিখে রাখতেন যে দেখো একটা কুয়ো থেকে জল তুলছে, গ্রামে মেয়েরা আসছে যাচ্ছে চলে যাচ্ছে, এই দৃশ্যটা তৈরি করো। এবং আমরা ওই সারাদিন রিহার্সাল করে হয়তো একটা 1 মিনিটের ফিনিশড পারফরমেন্স দেখাতাম, 1 মিনিট। এবং সেটা এমনও হয়েছে দেখানোর পর বলছে না এটা ভালো হচ্ছে না, এটা বাদ, পরের দিন আবার নতুন করে অন্য সিকোয়েন্স, তাহলে ওটা বাদ দিয়ে, ওটা হবে না, ওটা আমি অন্য কিছু ভাবছি, এবার অন্য একটা সিকোয়েন্স কর। 8 মাস জঙ্গলের মধ্যে দিয়ে, হ্যাঁ ওইটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা তখন থিয়েটারের জন্য মাইম শিখছি, গান শিখছি, দীনেন্দ্র চৌধুরীকে দিয়ে গানের সুরগুলো করানো হয়েছিল, এবং সেগুলো দেবাশিস দাশগুপ্ত নিয়ে এসেছেন এবং আমাদের রেগুলার প্র্যাকটিস হচ্ছে। হ্যাঁ মানে এই কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না যে ওই যে ওয়ার্কশপ এখন নানান রকম, ওইটাই আমাদের প্রথম এবং শেষ ওয়ার্কশপ আর কি জীবনে। এবং সেটাই হলো একদিন সারাদিন ধরে গান অভ্যাস হলো। হ্যাঁ, আর এই যে দৃশ্য তৈরিটা, এটা একদম অ্যানিমেশন ছবিতে আগে বলতো না যে একটা ইমেজ দেখানোর জন্য এতগুলো ইমেজ আঁকতে হয়, ঠিক সেইভাবে দৃশ্য তৈরি হয়েছিল। মানে কত যে বাতিল হয়েছে। আমাকে বিভাসদা বললেন তুমি মাইমের হাঁটাটা শিখে নাও। আমি মাইমের 1 নম্বর হাঁটা 2 নম্বর হাঁটা খুব রপ্ত করলাম, বাড়ি গিয়ে সারাদিন প্র্যাকটিস করছি, বকা খাচ্ছি, সবাই হাসাহাসি করছে, সারাদিন কি করছে করে টোরে করলাম। তারপর যখন ওটা ফাইনালে গেল, তখন যখন কস্টিউম পরে ওটা করছি, বিভাস বললে এটা তো হবে না, তো শাড়ি পরে তো বোঝানো যাবে না, শাড়ি পরা থাকলে তোমার ওই যে বডির যে ওইটা মানে মুভমেন্টটা, ওটা তো, আর তোমার তো কস্টিউম, আমি শাড়ি ছাড়া তো আর প্যান্ট পরে মানাচ্ছি হতে পারবে না, বাহ তুমি প্লেন করো। মানে এই যে জিনিসগুলো শিখছি বাতিল হচ্ছে, কিন্তু ভেতরে থেকে যাচ্ছে। ঘোড়া ডাকবে, কে ঘোড়ার ডাক। এখন কি করি আমরা, সবসময় বলি যে একটা ফলি তৈরি করো, স্টুডিওতে রেকর্ডিং করো, করে করো, আর্টিস্টকে করতে হবে ঘোড়ার ডাক। ডাক ওইটা করতে ওখানে স্টেজের মঞ্চে। এবং আমি এমন ডাকতাম, আমার এখনো মনে আছে, দর্শক হাসতে হাসতে সিটে গড়িয়ে পড়ছে ওই ঘোড়ার ডাক। একবার ডাকো না, একটু শুনি। কি সেটা পারবো, যেটা পারো সেটা একটু শুনি। মনে হয় না আমার, মনে হয় না সেটা পারবো বলে। সেটা মানে খুব চড়া ছিল তখন আমার গলা। আচ্ছা, আমার হাঁচিটা যে দিত ঘোড়া, সেই সমস্ত কাণ্ড কারখানা হতো। তো যাই হোক, সেসব ছিল, সেসব করেছি, মানে কি শিখিনি, এটাই বলা। আর সেই সময় দাঁড়িয়ে এই ধরনের একটা নাটক। আরেকটা হচ্ছে যে দৃশ্য, হ্যাঁ মানে যারা দেখেনি তারা সত্যিই আনফরচুনেট। মানে একদম মোবাইল দৃশ্য বদলাতো, মানে দৃশ্য না থেমে থাকতো না। ধরো কতগুলো পার্সপেক্টিভ তৈরি করা হতো, যে 6 জন লোক গাছ নিয়ে যাচ্ছে আর তার এগেনস্টে একজন হাঁটছে, ঠিক রেলগাড়ির যে ইমেজ সেটা তৈরি হচ্ছে, মিউজিক বাজছে একদম আমাদের দেশজ মিউজিক, তার সাথে ওরা চলে যাচ্ছে। এটা হচ্ছে ইংরেজি মাইম, মানে মাইমের যে সাইড ওয়াইজ হাঁটা সেটা ব্যবহার করা হলো, মানে যেটা ওয়েস্টার্ন জিনিস সেটাকে ব্যবহার করা হলো। আর এদিক থেকে বাচ্চা মাধব হেঁটে যাচ্ছে, ক্রস করে যাচ্ছে, আর গাছপালা সব চলে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্ত পার্সপেক্টিভ স্টেজে তৈরি হতো। তাছাড়া পাপেটের ব্যবহার তো ছিলই। সুরেশ দত্ত অসাধারণ পাপেট করেছিলেন, সমস্ত বড় রাক্ষসের মাথা, ব্যঙ্গমী, এই সমস্ত দিয়ে। মানে 8 মাস তো শুধু রিহার্সাল হয়েছে, কিন্তু তার পিছনে যে আরো কতদিন ধরে বিভাসবাবু এই জিনিসগুলো, ভাবনাটা নিশ্চয়ই ওটা ছিল। এবং তারপরে আমাদের মানে সত্যি 3 ঘন্টা 4 ঘন্টার কাজ হতো না, অন্তত 6 থেকে 7 ঘন্টা টানা আমরা করে একটা কিছু তৈরি করে দেখানো হলো, তারপরে সেটাকে ফাইনাল করা হলো। আরেকটা যেটা বলছিলাম, যে রিডিং রিহার্সাল উনি করেননি, অদ্ভুতভাবে দেখলাম যে সবাই স্বচ্ছন্দে বাংলা ভাষাটা বলছে। রিডিং রিহার্সাল করে যদি ওটার উচ্চারণ নিয়ে বেশি সচেতন করে দেওয়া হতো, আমার মনে হয় উনি ওটা বুঝতে পেরেছিলেন, যে কারণে উনি ওই করতে করতে বলছে, কাজ করতে করতে কথা বলার মধ্যে একটা ব্যাপার থাকে, স্বতঃস্ফূর্তভাবে এসে যাচ্ছে। এই বসে বসে তুমি লাইন তৈরি করো, করবাম খাইবাম বলো, হ্যাঁ,
ওইটা করেন। যে লাইনটা শুনে সবাই খুব খুশি হতো, এরকম একটা লাইন একটু বলো না, যেটা বিভাস দা কথক হিসেবে বলতেন, মিসির শহরে বাইরে আসিল দুলভ রাজার বাড়ি, কাতারে কাতারে বাইন্দা থইছে কাঠ খেপারে সৌফারি, রাজার দনে জনে কোনো কিছু না আছে উনা, ধন দিয়া মনে কইলে বাইন্দারে শহরের সাইকুনা। তাই এই যে রাজা 7 ফুট হগলের ছোট ফুট মাধবেরে কোলে থুইয়া রানী গেছেন বইরা। তে এখন রাজাও হয়েছেন বুড়া বৃদ্ধ, আরেক বিয়া কেমনে করেন? বলার পরে দেখা যেত অসুস্থ রাজা উঠে একটা গান ধরেছেন, সেটা আমাদের সুমন মুখোপাধ্যায় করতেন, লাল, ওই বুড়ো রাজাটা করতো। আচ্ছা, শুনো চন্দ্রবন কন্যা, শুনো কই তোমারে, আমার পুত্র মাধব রাজায় সাপলাম তোমার হাতে রে মাধব হায় হায় রে। এটা কোরাস বলতো, বাপ নাই তার, পুরো গান গিয়ে ওটা বলতো, আর কেট কাপা কাপা করে অ্যাক্টিং করে পুরো মাথায় সাদা চুল, লালদা ওই বয়সে তখন খুব মজার ছিল সব ব্যাপার স্যাপার। তারপরে তো লাল মাধব হতো, মাধব সেজে আসতো, সেটা ওর নিজস্ব বয়স অনুযায়ী একদম সুইটেবল ছিল। তো হ্যাঁ, সহকর্মী হিসেবেও আমরা এদের পেয়েছি, যারা এখন হ্যাঁ সব বড় বড় কাজ করছেন, বড় বড় জায়গায় প্রতিষ্ঠা। আর কারা কারা ছিলেন সেই সময়? লাল ছিল, আরো কিছু মানুষ যাদের সবার তো নাম হয় না, কিন্তু কাজের ছিলেন। আমাদের সঙ্গে তরুণ ঘটক বলে একজন ছিলেন, তিনি স্প্যানিশের খুব পণ্ডিত ছিলেন, উনি করতেন। স্বপ্না সেন রায় বলে একজন দিদি, তিনি এখন আর নেই, জগতেই নেই, তিনি করতেন। তারপরে আশিস মুখোপাধ্যায় করতেন, সন্তোষ দা বলতাম আমরা, উনি করতেন, সবাই প্রত্যেকেই। কতজনের টিম ছিল মোটামুটি? 50 জনের টিম। বিভাস দা একা সবাইকে, আর ওই টিম নিয়ে আমরা এইভাবে ট্রাভেল করেছি। কোথায় কোথায় গেছে? আমাদের বাস বুক করা হতো না, বাসে জায়গা থাকতো না, কি করে বসতে একেবারে গাড়ি না। কেউ কেউ একটু প্যাম্পার্ড হতো, মানে আমাদের মতো লোকেরা যাদের একটু খাটাখাটনি করতে হবে তাদেরকে সামনে একটু সিট দেওয়া হতো, সেসব একটু ছিল, মানে যাত্রার মতো ডিভিশন না থাকলেও একটু ছিল। তো আর আমার একটা দারুণ ব্যাপার ছিল, তখন বয়স কম ছিল, তো বাসে উঠে ঘুমিয়ে পড়তাম, কোনো চিন্তা ছিল না, মানে সবাই খোঁচা দিয়ে তুলে খাওয়াতো, খোঁচা দিয়ে তুলে বসিয়ে দিত, ওরকম ভাবেই যেতাম আমি। মানে আমার আচ্ছা প্রচন্ড ঘুম ভালো, ওই থেকে আমার বাসে ঘুমানো প্র্যাকটিস হয়ে গেছে। বাড়িতে হয়তো অনেকদিন মানে অনেকগুলো শো করার পর ফিরেছি, মা বলে এবার একটু শো তো, ঘুমো, সারাদিনই তো ঘুমিয়ে আছি। তারপরে বিছানায় শুই আর কি মারলাম, ও মা কি আমাকে একটা বাস দাও, তা না হলে আমার ঘুম হচ্ছে না। সোজা বিছানায়, যে বিছানাটা স্থির তাতে ঘুম হচ্ছে না, ওটা চললে তবে ঘুমাও। আর কোথায় কোথায় গেছো এই 50 জনের টিম নিয়ে? 50 জনের টিম নিয়ে আমি তোমাকে শোয়ের সংখ্যাটা বললে বুঝতে পারবে। কলকাতায় নিজেদের শো যা হতো সেটা তো হতো, আমার ধারণা মাধব মালঞ্চি কন্যা 500 ক্রসড, মানে 500রও বেশি, 550রও বেশি অভিনয় হয়েছে। তার মধ্যে আমি নিজে 270টাতে অভিনয় করেছি, পরের ফেজে আবার কিছু করেছি, মানে আমি 300টার মতো রাত্রি অভিনয় করেছি। আর ওই যেরকম বললাম না হতো আমাদের, আমরা নর্থ বেঙ্গল ট্যুরে বেরিয়ে গেলাম, পুরো যাত্রার দল যেরকম বেরিয়ে যায় আমরা সেরকম বেরিয়ে যেতাম। প্রথমে হলো বহরমপুরে, তারপর রায়গঞ্জে, তারপর ওখান থেকে চলে গেল হয়তো ফালাকাটা, তবে সেখান থেকে চলে গেল তোমার, আবার ফিরে এসে একটা শিলিগুড়িতে শো হলো, শিলিগুড়ির থেকে আবার আমরা চলে গেলাম কুচবিহারের দিকে, এইরকম হতেই থাকতো, মানে পুরো 7 দিন একটা পুরো করে আমরা ফিরলাম। তাছাড়া দুর্গাপুর, আসানসোল, ওই বেল্টে আবার যখন হতো তখন ওরকম হতো। ওয়েস্ট বেঙ্গলের বাইরে মেলা ছিল না যেখানে মাধব মালঞ্চি কন্যা হয় না, তাই না? সরকারি বেসরকারি সব জায়গায় সমস্ত মেলাতেই অভিনয় থাকতো। তখনকার লোক বুঝতে তো পারতো, বলে এখন এটা একটা মজা আছে জানো তো, মাধব মালঞ্চি কন্যার যে এত অ্যাকসেপ্টেন্স, এটা কিন্তু শহরের শিক্ষিত মানুষের কাছে বেশি, এটা আমার অবজারভেশন। তাই? হ্যাঁ, গ্রামের লোকটা না রাজা রাজরা রাজকন্যা দেখলেই ওরা জড়ি চুমকি ঝকঝকে এসব বেশি দেখতে চায়,
ওরা খালি পায়ে রাজকন্যা ভাবতেই পারে না, রাজকন্যা পায়ে জুতা নাই, এটা কি করে হবে। এরকম কিছু শখ আমরা খেয়েছি, একেবারে যে খাইনি তা না। আচ্ছা, কিন্তু ওই মিউজিক্যাল ছিল, গান ছিল, অসম্ভব ভিজুয়ালের কারিগরি ছিল, সেইগুলোতে লোকে মুগ্ধ হয়েছে। মানে ওই দর্শকদের কিছু না কিছুতে আকর্ষণ শঙ্খ ঘোষ লিখছেন যে স্বদেশ স্বজনকে ফিরে পেলাম, সেই বোধটা তো সকলের নেই। সবার তো আমি তো সবার আগে আমার এখনো মনে হয় যে কিছু করার আগে আগে দর্শককে তৈরি করতে হবে, দর্শককে তো সেই বুঝতে হবে, সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে না, তার ইমোশনটাকে আনতে হবে। সেটা আমরা শহরের মানুষের কাছ থেকে অনেক বেশি পেয়েছি, শিক্ষিত মানুষ যারা। কিছু মজার ঘটনা বলো, যে এই যে 300টা করার পর নিশ্চয়ই তোমার ভক্ত তৈরি হয়েছে, বা ভক্তের লেভেল থেকে শুনতে চাইছো? আমি একটা অন্য লেভেল থেকে। আচ্ছা বলো, যে কোনো। মালদার একটা মেলায়, গ্রামীণ মেলায় শো করতে গেছি, বুঝেছো? সেখানে গিয়ে আমরা মেলাটা আচ্ছা হয় একটু আগে পৌঁছে গেছি, একটু মেলাটা ঘুরে টুরে এসেছি। আর এমনি যেরকম সবাই বলে না যে দেখে তো চেনা যায় না, ওকে স্টেজে দেখলে কিছু এসে যায় না আমাদের। আর আমাদের তো সেই স্টারডম ছিল না, আমরা পুরো মেলা টেলা ঘুরে এসেছি। এসে একটা দেখলাম এরকম মাটির সুন্দর একটা স্টেজ করা। আমরা বলে এতদিন বাদে মাধব বালঞ্চি কিন্তু মাটির স্টেজে হবে। আমরা তো সব প্রসেনিয়ামে অভিনয় করি, হলে করি, রবীন্দ্র ভবনে করি। তো আমরা খুব খুশি, বেশ সেখানে বেশ প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে, মাটির এতে আমরা অভিনয় করি। অভিনয় শুরু হলো, প্রচণ্ড লাফালাফি, মুভমেন্টস, পুরো নাটকটাই তো পুরো চলাচলের উপর নির্ভরশীল। মাইক্রোফোন চলে চলে, যেখানে মাইক্রোফোন হয় সেখানে আমাদের একটু অসুবিধাই হতো, কারণ ওই মাইক্রোফোন নিয়ে নিয়ে কথা বলা, সেটার একটা চাপ থাকতো। কিছুক্ষণ পরে দেখছি আমরা কেউই স্টেজের উপর মুভ করতে পারছি না, মাটি ফেটে গেছে। যেখানে করছি, দাঁড়াচ্ছি, সেখানে যেন মনে হচ্ছে আস্তে আস্তে দেবে যাচ্ছে। এটা কি করে সম্ভব? মানে তারপরে আমি যখন ঘোড়াটা নিয়ে যাব, তখন এরকম লাফ মেরেছি, মারার সঙ্গে সঙ্গে ছিটকে আমার মুখে টুকে লেগেছে কি সব, আর সেটা পুরো গোবরের গন্ধ। তার মানে কি, ওই যে বলে না যে গোবর দিয়ে গল্পে পড়তাম না যে মা এই পিঠেটা তো গোবর দিয়ে গড়েছে, পুরো স্টেজটা গোবরের করা, উপরেই ওটাকে বেশ শক্ত করে লেপে টেপে জিনিসটার একটা শেপ হয়েছে। আর তারা জানে যে ওখানে লোকে গান গাইবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলবে, তাই না? তারা তো জানে না যে ওখানে থিয়েটার হবে। শেষ অবধি হয়েছিল। হ্যাঁ, তারপরে তো বিভাসদার ইনস্ট্রাকশন আসতে লাগলো, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে চলে এসো, অত কম্পোজিশন করার দরকার নেই, এই সমস্ত হতে লাগলো। স্বাভাবিক, যা হয়, মানে আমাদের তো বাঁচতে হবে, আমরা কি করবো, ক্রমশ দেবে যাচ্ছি। পা পিছিয়ে মানে আলুরদম হয়ে যাওয়ার খুব চান্স ছিল। আর তারপরে বলো ভক্তদের। আর সেই সময় আমার একটা ভীষণ মানে ফিজিক্যাল কনস্ট্রেন্ট তৈরি হয়ে গেছিল, কারণ আমি তখন ক্যারিং ছিলাম। আচ্ছা, তখন আমি 4 months ক্যারিং, তো সেটার জন্য সবাই খুব চিন্তায়ও পড়ে গেছিল যে ওরই লাফালাফি বেশি, আর যদি কিছু হয়ে যায়। তো যাই হোক, মানে কিছু হয়নি। তুমি কত মাস অবধি কাজটা করতে পেরেছিলে? মানে কতদিন? 6 মাস অবধি করেছিলে এরকম লাফিয়ে ঝাঁপিয়ে? যার জন্য আমার মেয়ে হওয়ার পর সবাই বলতো ওকে যে তোর মা যা করেছে তোকে নিয়ে স্টেজে, তোর তো স্টেজ ছাড়া কোনো গতি নেই, জন্মেছেই ঘোড়ার মতো। আর বলো একটু ভক্তদের কিছু যদি তোমার মনে থাকে, যে এতগুলো নানান রকম ভক্তদের, মানে কি বলবো, যারা চিনতে পেরেছে। ভাবের জগতে বললে ভক্তের ভালোবাসাতেই এতদিন 45 বছর কাজ করছি। এই খুব সম্প্রতি আমি ফেরারি ফৌজ বলে একটা নাটকে অভিনয় করি। এটা হচ্ছে নৈহাটি নাট্য সমন্বয় ওরা করে। তো একজন দর্শক এসেছেন ওই কিছুক্ষণ আগে, আমি যেটা বলছিলাম যে তিনি বলছেন কোন ছোটবেলা থেকে আপনার অভিনয় দেখেছেন। তিনি আমাকে বলছেন আপনার তো অ্যাক্টিং লাইফ 50 বছর হতে চললো। আমি খুব অবাক হয়ে তাকিয়ে বললাম মানে আপনি কি করে জানলেন? বললো আপনাকে খালি ফলো করি সেই থেকে, মাধব বালঞ্চি থেকে, আর কোনো নাটকে আপনি পাঠ করছেন দেখলেই আমি চলে যাই। মানে এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আমি বললাম যে তাই? ও 50 বছরের হিসাবটাও আপনার কাছে আছে? বলছে হ্যাঁ, আপনি তো 80 সাল থেকে থিয়েটার শুরু করেছিলেন। তিনি কিন্তু একদমই সাধারণ দর্শক, এরকম ফলোয়ারও আছে, লুকিয়ে চুরিয়ে আর কি। আর সবকিছু তো জনগণের হয় না, ভেবে লাভ নেই। এটা আমার জন্য পুরস্কার একটা। একদমই তাই। অনেকক্ষণ কথা টথা বললাম। তো যখন ধরো আরেকটা মজার কথা বলি, এই
অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রে যখন আমি মাধব বালঞ্চি করছি তখন আমাদেরই দলে রনজ বলে একজন ছিলেন, তার একটা ছোট বাচ্চারা খুব ইন্সপায়ার্ড হতো, মানে তখন বাচ্চাদের সবাই আমি হচ্ছে আইডল। আচ্ছা, স্টেজে মালঞ্চি ঘোড়া ছোটাচ্ছে, তলোয়ার দিয়ে রাক্ষস মেরে ফেলছে, মানে এই সমস্ত কাণ্ড কারখানা করছে যা হয় আর। তো ওদের বাড়ি গেছি, নিমন্ত্রণ করেছে, আমরা বেশ কয়েকজন গেছি। আমাকে বলছে, জানো তো আজকে যখন রাত্রির হবে তখন মালঞ্চি পিসি আসবে, আমাকেই বলছে। তাই? ও আচ্ছা, তো মালঞ্চি পিসিকে কিরম দেখতে? দারুণ দেখতে, মাথায় পাগড়ি টাগড়ি বাঁধা, নীল রঙের পোশাক পরে যখন তলোয়ার চালায় না, তখন আমি তখন মিচকে হাসছি। এসে বলছে যে তাই না, আমাকে দেখাবে তো তুই মালঞ্চি পিসিকে? হ্যাঁ, কেন দেখাবো না, বাবা তো মালঞ্চি পিসির নৌকো বয়ে নিয়ে যায়, মানে ও ওই পাঠটা করতে হয়। এটা কিন্তু ভালো, মানে ইনোসেন্ট প্রশংসা। মানে ওর কাছে তো স্বপ্নের, ও আমাকে বাস্তবে দেখে বুঝতেও পারছে না যে এই সে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে তোমার পরের নাটকটা কি, যেটা মালঞ্চি? মাধব মালঞ্চি কন্যার সঙ্গে একসাথে আরেকটা নাটকে অভিনয় করেছি, সেটা খুবই অ্যাপ্রিসিয়েটেড, কিন্তু সেটা নাট্য মহলে, সেটা হচ্ছে সধবার একাদশী। সেটা থিয়েটার কমিউন করতো, নীলকণ্ঠ সেনগুপ্ত ছিলেন তার ডিরেক্টর। আচ্ছা। এবং আমি সেই সময় পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রথম চালু হলো ওই অ্যাওয়ার্ড দেওয়া বা কিছু বিশিষ্ট অভিনেত্রী পেয়েছিলাম, ওই দুটো নাটকের জন্য একসাথে একই বছর হয়েছে। সধবার একাদশীতে আমি কাঞ্চন করতাম, আর মাধব মালঞ্চিতে মালঞ্চি। আচ্ছা, কাঞ্চনের চরিত্রটা একদম ডিফারেন্ট ছিল। কিরকম ছিল? সে পুরনো কলকাতার ঝানু বেশ্যা, সেই চরিত্রে আমি অভিনয় করতাম। তখন বয়সটা কম ছিল, আর সেটা তোমার তাতে একটা গান ছিল, মাধব মালঞ্চির গানের সঙ্গে সেটা একদম ডিফারেন্ট, বাজখাঁই গলায় আমি গানটা গাইতাম। আর সেটা মানে গানটা সুর করেছিলেন মুরারি রায়চৌধুরী। ওটার তোমার মূল যে টেক্সটটা, সেখানে লেখা ছিল মুলতানি রাগ আড়া ঠেকা তাল, কিছু জানি না কি তাল, মুলতানি কি আড়া ঠেকা তাল, সব কিছু জানি না, কিন্তু ওই গায়কিটাতে খুব মজা ছিল। আমি এটা অন্যরকম গলা বার করতাম। চললো সজনী সবে সরজ কাননে যাই, চললো সজনী সবে সরজ কাননে যাই, চললো সজনী সবে সরজ কাননে যাই, সুশীতল সমীরণে জীবন জুড়াই, জীবন জুড়াই, জীবন জুড়াই, চললো সজনী সবে সরজ কাননে যাই। তুমি গান শেখোনি কখন? কি সুন্দর ভাবা যায়। থিয়েটারে না মানে খুব ভালো সুর আছে এমনও নয়। থিয়েটারে আমি যেটা রিয়েলাইজ করেছি এতদিনে, যে থিয়েটারে কিন্তু গানের গায়কিটাই হচ্ছে আসল। মানে তুমি কোন চরিত্রে গাইছো, কারণ গান তো থিয়েটারে তো গান হিসেবে আসে না, চরিত্রের মুখ দিয়ে আসে। সেই যে ঠাট বাটগুলো, সেইগুলো যদি তুমি রপ্ত করতে পারো, তাহলে সবাই বলবে আরে কি ভালো গেছে। আমি মোটেই ভালো গাই না, আমি মানে একেবারেই স্বীকার করছি সেটা, কিন্তু তুমি চরিত্রের সাথে কায়দা কানুনগুলোকে রপ্ত করার চেষ্টা করা আর কি হচ্ছে ব্যাপার। তো তোমার প্রথম নির্দেশনা কবে থেকে শুরু হলো, আর কি নাটক দিয়ে? আমার প্রথম নির্দেশনার কাজ কিন্তু ওই আরশি বলে একটা নাটকের দল, যেটা সেঁজুতি করেছিল, সেখানে মানদা সুন্দরী বলে একটা নাটক, এটা দিয়ে আমি শুরু করি নির্দেশনার কাজ। ওটাই আমার মানে আসলে নির্দেশনার উৎসাহ। সেঁজুতি খুব জোর করে করিয়েছিল কাজটা, আমি মোটেই করতে চাইনি, যে আমি পারি না ভেবেছিলাম। তখন বলছে না, তোমার মাথার মধ্যে সব আইডিয়া গজগজ করে, তুমি ওটা করো, তুমি করে দেখো। তো সেটাতে একটু সাহস পেলাম। তারপরে কানন পিসির জপমালা, এই কানন পিসির জপমালাটা লেখাও আমার, নির্দেশনাও আমার। এবং লেখার গল্পটা মানে একটু ছোট্ট করে গল্পটা বলছি, যে একটা ছোট্ট মেয়ে টিনেজ, বাড়িতে একা থাকে, পাশের বাড়ি থেকে তার আরেকটি মেয়ে আসে, দুজনে মিলে নানা দুষ্টুমি করে।
তখন সবে ইন্টারনেট এসেছে, বাড়িতে একটা কম্পিউটারও আছে, সেটা দিয়ে ইন্টারনেট সার্ফ করতে করতে সে ওই বৈধব্যের কথা জানতে পারে। আর তার সাথে রিলেট করে সে ঘরের একটা কোণে কোনো একটা স্টোর রুমে একটা জপমালা খুঁজে পায়। তখন ও জিজ্ঞেস করে, মাকে জিজ্ঞেস করে, বাবাকে জিজ্ঞেস করে এটা কোথা থেকে এলো। ও লক্ষ্য করে ছোট তো, ছোটদের বুদ্ধি অনেক বেশি থাকে, যে মা বাবা দুজনেই অ্যাভয়েড করছে, বলছে না। তখন ওর আরও জানার আগ্রহ হয়। তখন ও নানানভাবে জানতে পারে। একটা বাবাকে একসময় খুব পাকড়াও করার পর বাবা তখন বলে যে আমাদের পিসিমা ছিল, এটা তার, এই জপমালাটা তার। তখন বলে তিনি এখন কোথায় আছেন, তিনি কি মারা গেছেন? বলছেন না, মারা যান, আছেন। কোথায় আছেন? কোথাও আছেন। কোথায় তুমি বলো। তখন ও জানতে পারে যে তার পিসিমা ওই বৃন্দাবনে তাকে রেখে আসা হয়েছে, বৃদ্ধাশ্রমে বা ওই বিধবা আশ্রম। এবং শেষটা খুবই সারপ্রাইজিং ছিল। শেষটা বলে দিচ্ছি কারণ এখন নাটকটা হচ্ছে না, আমার বলতে অসুবিধা নেই, যে মেয়েটি বৃন্দাবনের ট্রেনে চলে বসে বাড়ি ছেড়ে, কানন পিসির খোঁজে। এবং এই খোঁজের মাঝখানে ও ইন্টারনেট সার্চ করছে, আর সেখানে যে বইটা আসছে সেটা হচ্ছে কল্যাণী দত্তর পিঞ্জরে বসিয়া, যেখানে বিধবাদের বিভিন্ন কথা উনি লিখেছেন, সোশ্যাল হিস্ট্রি বলা যায়। সেটা উনি ভীষণ প্রাঞ্জল লেখা, তো কল্যাণী দত্তর লেখা মানে এত, আমি হুবহু এই বিধবাদের যে স্থলিলোকি সেগুলোকেই রেখে দিয়েছি। এক একবার এক একজন আসছে, একজন ফরাসি পিসি বলে একজন চরিত্র আসছে, কানন পিসি বলে একজন আসছে, হ্যাঁ, তারপরে আরেকজন পিসিমা আসছেন যে তাকে তীর্থে নিয়ে গিয়ে সবাই ফেলে চলে গেছিল, সেরকম। এই সমস্ত যে কেউ মাছ খেতে যাবে, বাচ্চা মাছ খাচ্ছে, সে দেখছে, কাঁটা বেছে বেছে বাচ্চাকে খাওয়াচ্ছে কিন্তু নিজে খেতে পারছে না। এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো সব ওই হ্যালুসিনেট করে এবং এক একটা বৈধব্যের মধ্যে দিয়ে এগুলো আসে। একটা পাঠ করতেন ছন্দা চট্টোপাধ্যায়, একটা আমি, আর একটা তখন করতো সোমা বলে একটি মেয়ে করতো, পরে আবার সুজাতা বলে একজন করে ওই চরিত্রটা। আর তারপরে আমার মেয়ে করতো সেটা তো ঝিনুকের চরিত্রটা, কথাকলি। নাটকটা খুবই মানে খুব সুন্দর একটা সাবজেক্ট, এবং যে তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে কাজ করানো, একটা তকমা দিয়ে দেওয়া যে তুমি বৈধব্যে চলে গেছো, তুমি আর কিছু করতে পারবে, সমাজের থেকে ব্রাত্য সাবজেক্ট নিয়ে করাটা একটা একদম। মানে তখন কিরকম ভাবে লোকে এটাকে নিয়েছিল? বৈধব্যের মধ্যে দেখবে একটা সহানুভূতি আছে, সেই সহানুভূতির জায়গাটা খুব স্পর্শ করত। আর ওই যে কল্যাণী দত্তের যে সলিলোকিগুলো, ওগুলো যদি কখনো পাও পড়বে, ওই পিঞ্জরি বসিয়া বইটা মানে ভীষণ মর্মস্পর্শী, খুব সহজভাবে লেখা। কিন্তু উনি কিন্তু কোনো কায়দাবাজি করেননি, কোনো সাহিত্যের প্যাঁচ আনেননি, তো সোজাসুজি উনি মানে বিধবাদের কথা বলেছেন। এবং আমি ওনাকে মিট করেছিলাম, উনি বলেছেন আমি যা দেখেছি তাই লিখেছি, যা ডায়েরি পেয়েছি তাই লিখেছি, সেগুলোতেই লিখেছি। তারপরে কি দিলে ডিরেকশন? পিঞ্জরে বসে ওই কানন পিসির জপমালার পরে তো আমি আবার তখন নির্বাক অভিনয় একাডেমি আমাদের যে দল, সেটা যেটা মাইমের দল ছিল আর অঞ্জনের দল হিসেবে আমরা জানতাম, তো তারা নানান রকম কথা বলা নাটক করা শুরু করেছে। আমি অ্যাকচুয়ালি কানন পিসির জপমালা ইলিউশন বলে একটা দলের সঙ্গে করেছিলাম। তারপরে যে কোনো কারণে এই দলটা বন্ধ হয়ে যায়। তখন আমাকে একদিন থিয়েটার ওয়ার্কশপ বলে তাদের জন্মদিনের অনুষ্ঠানে কানন পিসির জপমালা করতে হবে। আমার সবই আছে, শুধু দলটা নেই। তখন আমি নির্বাক অভিনয় একাডেমির ব্যানারে ওই নাটকটা করেছিলাম, এবং ওই আর্টিস্ট দিয়ে যারা করেছিল প্রায় সকলেই ছিলেন, তাদের দিয়েই আমি নির্বাক অভিনয় একাডেমির ব্যানারে নাটকটা করি। এবং ওটা ভালো শো হয়েছিল, 50টার মতো শো হয়েছিল। তারপরে পরপর আমি কাজ করি। তারপর নির্বাকে আরেকটি কাজ করি, 3 গুচ্ছের বিনোদিনী। সেটা হচ্ছে বিনোদিনী তারাসুন্দরী 3 করি একটা হলের মধ্যে এসে পড়ে আর কি, একসঙ্গে, এবং তাদের সমস্ত ঘটনা বলি ওখানেই দেখা যায়। একটা পুরো হল, ওটা সেটটা খুব মজার ছিল। আমরা ওই মদনের কাছে যত পুরনো জিনিসপত্র থাকতো সব এনে আমরা ডাম্প করে দিতাম স্টেজে, দিয়ে সেটটা হতো। বাহ, দারুণ সাবজেক্ট, এটাও দারুণ সাবজেক্ট। তো সেটা করেছিলাম, খুবই মজার। এবং সেটাকে একটু কন্টেম্পোরারিও করা হয়েছিল, যে একজন এনজিও ওয়ার্কার, তার মাধ্যমে এগুলো আসছে আর কি, এটা হয়েছিল।
তারপর যেটা করি সেটা আমার খুব প্রিয় আর পছন্দের একটা কাজ, পারুল বনে রবি। এটা হচ্ছে রবি ঠাকুরের লেখা 51টা চিঠি আছে। সেই চিঠিটা পারুল রায় বলে একজন মেয়েকে উনি লিখতেন এই চিঠিগুলো, এবং পারুল রায়ের 14 বছর বয়স থেকে চিঠি লেখা শুরু হয়, এবং ওনার যখন প্রায় 74-75 বছর, 76 বছর অবধি, তখন উনি ওই চিঠিগুলো লিখে যাচ্ছেন কন্টিনিউয়াস। এবং যেহেতু পারুল রায় ঠাকুরবাড়ির ঘরানার কেউ নয়, সেই জন্য এই চিঠির ততটা খোঁজপাতি পাওয়া যায় না আর কি। তো আমরা খুঁজে টুজে বার করেই করেছিলাম। এটা লিখেছিল আমার এক বন্ধু শর্মিলা মৈত্র, ও লিখেছিল। তখন আমাদের ওই চিঠি প্রেম চলতো আর কি, সাংঘাতিক। মানে ওই চিঠি একটা করে পড়া হচ্ছে সেটা, এবং চিঠিটা পড়তেন স্টেজে শুভাশিস মুখোপাধ্যায়, উনি পড়তেন। আর 5 জনের একটা টিম ছিল যারা ইয়াং গ্রুপ, যারা পারুলের প্রতিনিধি, 4 জন ছেলে আর একটি আমার মেয়ে। ওরা মিলে ওইটা যেন একটা কোরাস হয়ে ফিরে ফিরে আসছে, এবং তাদের সাথে ওই চিঠির দাদুর ইন্টারাকশন হচ্ছে আর কি। হ্যাঁ, খুবই সুন্দর ছিল। এবং আমরা করতাম কি, চিঠির মধ্যে যা সেগুলো মানে বডিলি ফর্মুলেট করে ফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, দিয়ে হঠাৎ দেখা হচ্ছে, এই ছোট ছোট টুকরো টুকরো কোলাজের মতো করে ওটা সাজিয়েছিলাম। তো এই যে রবীন্দ্রনাথের গানের অসম্ভব ব্যবহার ছিল, প্রচুর ব্যবহার ছিল, বিভিন্ন গানের ব্যবহার ছিল। কথাকলি গান কি করে শিখলো? ওকে কি শিখিয়েছে নাকি এই গান নাটক করতে? ছোটবেলায় অল্প শিখেছে, খুব বেশি শেখানি। কিন্তু ও একটু আমারই মতো, যে খুব যে একেবারে সিস্টেমেটিক্যালি শেখার লোক তা নয়, কিন্তু ওর গলার সুর ভালো, আমার থেকে অ্যাটলিস্ট ভালো, সেটা বলতে পারি। মেয়েদের যে চিন্তা ভাবনা বা মেয়েদের নিয়ে, আর আরেকটা হচ্ছে 3টে নামের সবকটা তোমার যা দেখতে পাচ্ছি। ও আচ্ছা, সেটা আমার একটা পছন্দের ব্যাপার, যেটা লিরিক্যাল হবে আর কি। 3 গুচ্ছের বিনুনি, পারুল বনে রবি, কানন পিসির জপমালা, এটা আমার একটা নিজস্ব সীতা থেকে শুরু। সীতা থেকে শুরুটা তো নবনীতা দিয়ে বলেইছিলেন যে নামটা বদলিও না, ওইটাই রাখো, সেই জন্যই কিন্তু 3টেই হয়ে গেছে। 3টেই হয়ে গেছে, ঠিক ঠিক। তো এটা ভেবে করা নয়, মানে কোনো যে সিকুয়েল তৈরির জন্য না, কোনটার সাথে কোনটা মিলও তো নেই। কিন্তু আমার বেশ সবটাই একটু মেয়েদের ওরিয়েন্টেড, সেটা ঠিকই। পরবর্তীকালে আমার লেখা একটা নাটক আমি করেছি, একা করতাম, মিসেস উদ্গারিকা। সেটারও মধ্যে একটা আছে, ওই মানে 3 অক্ষর হয়তো নয়। মিসেস উদ্গারিকা হচ্ছে ধরো আজ থেকে আরো 100 বছর পরের একজন মহিলা। আচ্ছা, সে একা একা রিসার্চের কাজ করে, তার কোনো সঙ্গী সাথী নেই, সে মারমার করছে, সে তার অতীতের কথা বলছে, মানে অতীতের পৃথিবীটাকে এবং পরের পৃথিবীটাকে, এবং সে পুরোটাই ওই স্পেসে চ্যাট করে, মানে তার সমস্তটাই হচ্ছে অন্যান্য গ্রহ উপগ্রহের সঙ্গে তার কথাবার্তা হয় আর কি। বাহ, এটা কি নির্দেশনা? এটা নির্দেশনা হচ্ছে নীলাদ্রি ভট্টাচার্য। আচ্ছা, পাঠ করি আর কি, আমার লেখা এবং পাঠ অভিনয়টা করি। আচ্ছা, তো কোথাও নির্দেশনা দিতে গেলে কি পাঠের দিকে একটু কম আমার মনে হয় সেটা অনেকেই করেন খুব যত্ন নিয়ে, নির্দেশনা দিয়েও পাঠ। আমি একটু ডিস্টার্ব থাকি কেন কাজ করলে, মানে আমার না মনে হয় কি, আমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না, এইটা সবসময় মনে হয় নির্দেশকের প্রথম এবং শেষ কাজ হচ্ছে বাইরে থেকে তার কাজটা দেখা। এবং সত্যি কথা বলতে প্রথম অভিনয় হয়ে যাওয়ার পরে নির্দেশকের আর কোনো ভূমিকা থাকে না। কিন্তু একটা প্রস্তুত হয়ে গেল নাটক, তার প্রথম অভিনয়টা হয়ে গেল, নির্দেশক কি করবে? তার আর্টিস্টরা পাঠ করবে, এবং তিনি যা যা বলে দিয়েছেন সেগুলো হবে। তার শুধু একটাই কাজ থাকে, মনিটরিং করা, যে তার কথা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা, সেটা কোথাও ডেভিয়েট করে যাচ্ছে কিনা। এটা বিভাসদা খুব মজার একটা কথা বলতেন, বললো ফার্স্ট শোর পর নাটক আর আমার থাকে না রে, আর্টিস্টদের ফার্স্ট শো পর্যন্ত আবার। তো সেইটা আমার মনে হয় যে বাইরে থেকে দেখাটা খুব জরুরি। তো এটা তো সিনেমার মতো নয় যে আমি পরে আবার এডিটিং টেবিলে দেখতে পাবো, বা পরে আমি যখন রাশ এক জায়গায় করব তখন আমি দেখতে পাবো, ভুল ত্রুটিগুলো আমি শুধরে দিতে পারবো, বাদ দিয়ে দিতে পারবো। এটা তো সেটা নয়, এটা তো স্টেজে হচ্ছে। যেই মুহূর্তে তুমি স্টেজে পারফর্ম করবে সেই মুহূর্তে তো তুমি আর দর্শকই তোমার একমাত্র বিচারক। আমি দীর্ঘদিন উষা গাঙ্গুলির সঙ্গে কাজ করেছি, এটা উষাদের মধ্যে আমি দেখেছি যে উনি যখন পাঠ করছেন না, উনি তাকিয়ে তাকিয়ে অন্যদের অভিনয় দেখছেন। দিস ইজ নট, মানে এটা করা উচিত নয় আমার যেটা মনে হয়। এবং আমি এক সময় হাসতে হাসতে বলেওছি যে তুমি কি পাঠ করো, তুমি তো অন্যদের অভিনয় দেখো। বলে হ্যাঁ, ये तो मैं रुक नहीं सकती है, ये हो जाता है। এটা হওয়া উচিত নয়, কারণ একজন অভিনেতা তো সে তো তার চরিত্রে অ্যাবজর্ব থাকবে না। মানে উনি খুবই ভালো অভিনয় করতেন, আমি তা বলছি না, মানে মাঝে মাঝে আমার যেন মনে হতো যে উনি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে উনি
কোনো দিকেই প্রপার মনোযোগ দিতে পারছেন, এটা হতে হতে বাধ্য, এটা হয়। সেই কারণেই আমি খুব একটা পার্ট করতে চাই না, যদিও আমার করতে হয়েছে পার্ট। পরে আমি আরেকটা নাটক করেছি হুমায়ুন আহমেদের একটা স্টোরির উপর বেস করে, হুইল চেয়ার। সেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্লে। একটা মানুষ তার ডাবল ইমপ্রেশন তার স্ত্রী দেখে, তাকে নিয়ে প্যানিকি হয়ে থাকে এবং তার ডাবল ইমপ্রেশন দেখে। সে দেখতে চায় যে সে তার হাজব্যান্ড সুস্থ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি হাজব্যান্ড হুইল চেয়ারে থাকে। এটাও খুব সুন্দর, এটারও এক্সিকিউশনটা খুব ভালো ছিল, মানে একসাথে দুজনকে দেখা যেত, দুটো ইমপ্রেশন। এটা আমরা আমাদের দূরদর্শনে আছে, দূরদর্শন রেকর্ড করেছে, দেখায় মাঝে মাঝে। এখন কি করছো, এখন কি নাটক করছো এই মুহূর্তে যদি দেখতে চাই? এই মুহূর্তে আমি অনেকগুলো কাজ করছি। প্রথমত তো সওদাগরের নৌকা হয়েছে, সওদাগরের নৌকাকে একটা পুনর্নির্মাণ বলা গেলেও আমরা অশোক মুখোপাধ্যায়কে দিয়ে ডিরেকশন দিয়েছি। আমি পাঠ করলে আজকাল আর ডিরেকশন দিতে চাই না, তো যেহেতু আমি সতীর চরিত্রে অভিনয় করছি সেই জন্য ডিরেকশনটা অশোক মুখোপাধ্যায় দিয়েছেন। এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাটক যেহেতু, ওনারা তো একদম ওই সময়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলেন, আর সেই পুরনো ভাবেই করা হয়েছে, এখানে কোনো রকম কায়দাবাজি করা হয়নি। এখনকার থিয়েটারের একটু ভাষাটা বদলে গেছে, প্রয়োগগত অনেক মজা আনার চেষ্টা করা হয়, অনেক বেশি ভিজুয়াল তৈরি করার চেষ্টা করা হয়, সেসব কিচ্ছু নেই সওদাগরের নৌকায়। সৌমিত্র বসু, আমি, সুমন পাল বলে একটি ছেলে, যে চারদহ নাট্যযান দল, সে, মৌলি রায়, অনির্বাণ, আর আমাদের দলের দুটি ছেলে অনেকে তার হারান, আমরা এই কজন অভিনয় করি। এবং পুরো অভিনয়ের ওপর নাটকটা দাঁড়িয়ে আছে। এখনও অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে কত প্রাসঙ্গিক এবং কত যে মানুষের ভালো লাগে সেটা অভিনয় করার শেষে বুঝতে পারি। মানুষ কিন্তু ইমোশনালি কোথাও ধাক্কা খায় নাটকটা শেষে। তো দর্শক এখনো আছে, এটা তুমি বলতে চাইছো? মানে যদি ভালো জিনিস দেখানো যায় দর্শক আছে, এখনো আছে। আমি দর্শকের সংখ্যাগত বলছি না, আমি গুণগতভাবে বলছি যে এত স্পর্শ করে ওই নাটক। মানে বলা হয় উনি নাকি মাত্র 30 বছর বয়সে ওই নাটকটা লিখেছিলেন, যে একজন শিল্পী তার যন্ত্রণা, তার শিল্প থেকে সরে আসা, সেই তার যে যন্ত্রণা সেইটা নিয়ে, এবং সেটা মানুষকে স্পর্শ করে। কিন্তু এই যে কনসেপ্টটা মাধব মালতী, তাছাড়া আমি ফেরারি ফৌজে করছি, আর জাল বলে আরেকটি নাটক, পাঁচজনী কথামৃত বলে একটি দল, তারা করছে। আমার দলের নতুন নাটক হবে, সেটার কাজে হাত দিয়েছি। এই আর কি। উষাদির নাটকের কথা বলছিলে, তো উষাদির নাটকে উষাদির সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি। প্রথমবার তো উষাদি একটা ঝটিকা সফরে আমাকে নিয়ে চলে গেলেন, কি বলে ওই যে পাঞ্জাবের একটা জায়গা, চণ্ডীগড় নিয়ে চলে গেলেন, গিয়ে বললেন রুদালি নাটকে যে ঠাকুর আইন বলে একটা চরিত্র, সেটা তোকে করতে হবে। এর রাস্তা দিয়ে মানে ট্রেনে যেতে যেতে রিহার্সাল করতে করতে গিয়ে কী যে করেছি জানি না, গড়গড় গড়গড় করে পাঠ বলেছি হিন্দিতে, তার মধ্যে আবার দেহাতি হিন্দি, সে অনেক কঠিন কঠিন ব্যাপার। সেসব করিডোরে চলে এলাম। তারপর তো উষাদির একটা ব্যাপার ছিল, উষাদি না ভীষণ ট্র্যাক রাখতে পারতেন। মানে আমার বাড়িতে ফোন নেই, কিন্তু উষাদি পাশের বাড়িতে ফোন করে আমার সাথে যোগাযোগ করছেন, এইটা ছিল ওনার, মানে এটা ওনার খুব বড় গুণ। তো উনি ফোন করলেন একদিন, বললেন যে আমি একটা নাটক করবো, হিম্মত মাই, বৃষ্টির শতবর্ষ ছিল। তো হিম্মত মাই হচ্ছে মাদার ক্যারেজ করবো। তো সেইটাতে আমি একটা খুব মজার একটা গুলাবি বলে ওই ওয়ার্ডসের একটা প্রস্টিটিউট, সেটা করলাম, খুব ভালো লেগেছিল ওটা করে। সেইটাতে অভিনয় করলাম। উষাদি করতেন ওই হিম্মত মাইটা, সে একটা গরুর গাড়ি টেনে অভিনয় ছিল, খুবই খুবই ভালো। এবং উষাদির সঙ্গে অভিনয় করার, ওইটাতে অভিনয় করে আমি সেই ওসমানিয়া হল জেনেছি ঢাকাতে যে ওসমানিয়া বলে একটা হল আছে, এবং সেটা যে এত সুন্দর জানতাম না। আমরা তখন জানতাম ঢাকা মানে মহিলা সমিতি, তখন শিল্পকলা একাডেমিও অত চালু ছিল না। তো সেই ওসমানিয়া হল, এবং সেটা ওই একটা বোধহয় কোনো একটা সার্ক সম্মেলন বা এরকম একটা কিছুতে হয়েছিল অভিনয়, সে বিশাল একটা ব্যাপার হয়েছিল। তখন আমরা ওখানে বাংলাদেশের 5 স্টার হোটেলে থেকে ওইসব নাটক করেছি। করার পরে তারপর উষাদি বললেন আমি একটা বাংলা নাটক করবো, আমায় ডেকে পাঠালেন একদিন। আমি বললাম মা, এটা তো দারুণ ব্যাপার, তুমি বাংলা নাটক করবে, কি করবে? তখন উনি ওই মহাশ্বেতা দেবীর একটা গল্প, সেটা ফেলা হলো। দুজন ছিলেন, পার্থদা আর রনিদা, তাদের একটা স্ক্রিপ্ট ছিল, সেটা নিয়ে এসে করা। তো উষাদি তো একদম খোল নলছে, পুরো বদলে দিলেন। এবং ওই সময় আমি উষাদির সঙ্গে বসে বাংলা স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে পুরো জিনিসটা রেডি করা, এখন আমার হাতের লেখাতে স্ক্রিপ্টটা আছে আর কি, সমস্ত কিছু করেছিলাম, পেপার ওয়ার্কস।
আর কেতকী দত্ত অভিনয় করলেন। এবং সেই সূত্রে আমি কেতকীদির সঙ্গে ঘনিষ্ঠ হই এবং কেতকী দত্তর সঙ্গে প্রচুর নাটকের গানের অনুষ্ঠান আমি, কেতকীদি আর অম্বরীশ ভট্টাচার্য, আমরা তিনজন একসাথে করেছি। প্রচুর, অনেক, দিল্লিতে, কলকাতায়, কলকাতার বাইরে, বিভিন্ন জায়গায় আমরা করেছি। মানে এইগুলো আমার পাওয়া আর কি। আর মানে কেতকীদির অভিনয় খুব কাছ থেকে দেখা এবং শেখার জন্য যে সেটা কত দরকারি, সেগুলো মানে একটা দীর্ঘ সময় ধরে বলার মতো বিষয়। আর ছবিতে কাজ, মানে ছবিতে আমি টুকটাক করেছি বলা যায়, সেরকম ভাবে নয়, ধারাবাহিক ভাবে তো কিছু ছবি করিনি। অফার কি এসেছিল? না, একটা বড় অফার এসেছিল, সেটা এখন বলতে অসুবিধা নেই, পদ্মা নদীর মাঝি। আচ্ছা, সেটাতে, যেটা রূপা গাঙ্গুলি করলেন, সেটা একটা অফারই ছিল, কিন্তু সেটা আমার করা হয়নি অনেকগুলো ইপস অ্যান্ড বাটসের জন্য। সেটা আমি করতে পারিনি না, আমি করতে পারিনি না, দু তরফে কিছু সমস্যা অ্যারাইজ করে এবং আলটিমেটলি ওটা রূপা গাঙ্গুলি করেন। 15 পার্ক অ্যাভিনিউতে করেছি, আর কিছুদিন আগে গয়নার বাক্স সেটাতে করেছি। তাও সেই সময়ও অনেক পেরিয়ে গেছে, গয়নার বাক্স আর কিছুদিন আগের নেই, মানে এত দ্রুত সময় যাচ্ছে। করেছি শতরূপা সান্যালের অনু বলে একটা ছবিতে অভিনয় করেছি, মলয়, বহুদিন আগের ছবি। মলয় ভট্টাচার্য করেছিলেন কাহিনী, সেটা অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, সেই ছবিটাতে অভিনয় করেছি। অঞ্জন দত্তের সঙ্গে একটা টেলিফিল্মে অঞ্জন দত্তর ডিরেকশনে কাজ করেছি। আন্তিগণে চ্যাটার্জি বলে একটা ছবি করেছিলেন উনি, সেটাতে আমি একটা পাঠ করেছিলাম। আর এতে কি বলে, একটা ডকুমেন্টারি আছে তুহিনাভ মজুমদারের করা, সেটা হচ্ছে তোমার বিনোদিনী, মানে বিনোদিনী না, গিরিশচন্দ্র 4টে এপিসোড, ওটাতে আমি একটা বড় রোল প্লে করেছি। ওটা হচ্ছে এখনকার একজন অ্যাক্ট্রেস, এবং সব কটা বিনোদিনীর চরিত্র, অন্যদের চরিত্র সব কটা আমাকে দিয়ে উনি করিয়েছিলেন, মানে চেঞ্জ করে করে করে। খুব ইন্টারেস্টিং, কাজটাও খুব ইন্টারেস্টিং। তো তুমি যখন মাধব মালঞ্চি কন্যা করছো না, তখন তো অনেকে করেছে। কলকাতার প্রায় সব অভিনেত্রী কিন্তু মাধব মালঞ্চি কন্যা করেছে। আচ্ছা, 7 জন কি 8 জন, আমি যদি সংখ্যায় ভুল না করি, সবাই করেছে মালঞ্চির চরিত্রে, অনেকেই অভিনয় করেছে। কিছু কিছু চরিত্র থাকে যেটা একজন পরিশ্রম করে তৈরি করে, তো সেই পরিশ্রমটা তো তাদের দেওয়ার সুযোগ নেই কোনো, তারা চাইলেও পারবে না। একটা তৈরি নাটকের মধ্যে এসে তাদেরকে পাঠটা করতে হবে, এটা খোলের মধ্যে ঢুকতে হবে, সেই মাপটা নাও হতে পারে, ফিটটা নাও হতে পারে, সমস্যাটা হয়। যারা করেছেন তারা প্রত্যেকেই আমার খুব বন্ধু আর ভালো অভিনেত্রী অবশ্যই। আচ্ছা, ছোটদের নাটক নিয়ে অনেক কাজ করেছো তুমি, তো একটু যদি বলো ছোটদের নাটক নিয়ে। ছোটদের নাটক আমি করতে বাধ্য হয়েছি, আমি স্কুলে পড়াতাম তো। আচ্ছা, মানে আমার একটা দায়িত্ব ছিল, প্রত্যেকবার অ্যানুয়াল ফাংশনে আমি 5-6 এর বাচ্চাদের দিয়ে থিয়েটার করাতাম, নাটক করাতাম। আর সেটা মানে হয়ে গেছিল, ওটা রেওয়াজ হয়ে গেছিল, এবং যার ফলে ছোটদের নাটক, ধরো ভূষণ্ডির মাঠে, এই কাহিনী আমি লিখেছি ছন্দে, গান টান ব্যবহার করে একটা জমজমাটি করে একটা পালা, ভূষণ্ডির মাঠে পালা করে বাচ্চাদের দিয়ে করালাম। যদিও ভূষণ্ডির মাঠের বিষয় মোটেই বাচ্চাদের নয়, কিন্তু খুবই মজার, যেহেতু সেই জন্য দাম্পত্য বাচ্চারা কি বুঝবে, কিন্তু সেটা বিষয় যখন, কিন্তু সেটা ওনার তো পরশুরামের যে মজার হাত, সেটা ছিল। একটা নাটক লিখেছিলাম পরিবেশের উপর, সেটাও বাধ্যতামূলক, ইন্ডিয়ান অয়েল থেকে এসে স্কুলে বললো যে একটা পরিবেশের উপর একটা কাজ আমরা করাবো, তখন আমি লিখেছিলাম গাছপাখালির দুঃখ গাথা বলে। সেই নাটকটা আমার ক্যাজুয়ালি আনন্দমেলায় পাঠিয়ে দিয়েছিলাম, সেখানে সিলেক্টেড হয়ে ছাপা হয়ে গেছিল। তো এটা খুব ক্যাজুয়ালি করেছিলাম, আমি ভাবিনি যে ওটা হবে বা কিছু। বাচ্চারা কিরকম ভাবে মানে খুবই এনজয় করে। এবং আমার যে স্কুল, সেটা তো মফস্বলের স্কুল বলতে যা বোঝা, সাবার্বের স্কুল। কোথায় পড়ে? আন্দুল। আচ্ছা, মানে কলকাতার, তো তুমি বাড়ি থেকে নকশা শব্দটাই ব্যবহার করলাম, কলকাতার নকশা সেই বাচ্চাদের মধ্যে ঢোকেনি, যার জন্য ওরা না অনেক ইনহিবিশন মুক্ত, অনেক। ওদেরকে যদি বলি এক্ষুনি, মানে স্কুল বাইরে, মানে সরকারি স্কুল, মানে বুঝতে পারছো তো, তার তো পরিচ্ছন্নতারও লেভেল সেরকম। যদি বলি এখানে গড়াগড়ি খা, এই চরিত্রটার জন্য এটা করতে হবে, তবে ও গড়াগড়ি খেত, ওরা কিন্তু কোনো প্রশ্ন করতো না। সেটা ওরা এখনো, যখন যারা বড় হয়ে গেছে অনেক, আমি তো 32 বছর শিক্ষকতা করেছি, 32 বছর স্কুলে চাকরি করার ফলে তারা এখনো বলে যে শিক্ষকতা নয়, আমি আসলে ছিলাম পোস্ট হিসেবে লাইব্রেরিয়ান, মানে পরোক্ষ শিক্ষক। আমি নিজেকে সবসময় সেটাই বলি। তো সেটা ওরা এখনো যখন বলে, শেয়ার করে, তখন ওরাও কিন্তু ওই শৈশবটাই শেয়ার করে
যে আপনার সঙ্গে কিন্তু এইগুলো আমরা শিখেছিলাম। দারুণ। এখন বাচ্চাদের ওয়ার্কশপ বা নাটক কিছু? বাচ্চাদের ওয়ার্কশপে আমাকে ডাকে এখনো বিভিন্ন জায়গায়, যেখানে ডাকে সেখানেই করি। এখন আমি মোটামুটি রিটায়ারমেন্ট হয়ে গেছে, আমি এক ধরনের ফ্রিল্যান্সার, কিন্তু প্রায় 2-3টে শিফট ব্যস্ত থাকতে হয়। মানে যারা জানে তারা ডেকে ডেকে নিয়ে গিয়ে সব নানান রকম। এখন কোথায় করছো ওয়ার্কশপ? টাইমস অফ থিয়েটার বলে একটি সংগঠন আছে, আচ্ছা, রেগুলার ট্রেনিং করায়, রেগুলার তাদের ক্লাস আছে, তাদের একটা রেডিও আছে। আচ্ছা, সবকিছুতেই ওগুলোর সঙ্গে আমি একদম রেগুলার বেসিসেই অ্যাসোসিয়েটেড আছি। তাছাড়া তো আমি থিয়েটার তো করি। মাঝে মাঝে টায়ার্ড হয়ে পড়ো না যে আর ভাল লাগে না, তখন কি করে আবার নিজেকে মোটিভেট করো? মানে আমার তোমাদের কাছে পড়াটা নিয়ে না আমার একটা জিনিস আছে, যখন লকডাউন হয়ে গেল না 2 বছর, প্রায় 2 বছর কোনো কিছু নেই, এবং তখন আমাদের সমাজ সেবা করা ছাড়া আর কোনো কাজ নেই। তখন সবাই খুব হাহাকার করছে, বাঁচবো না। আমি কিন্তু খুব এনজয় করেছিলাম, বিশেষ করে অনেক ক্ষতি হয়েছে আমি জানি, অনেক মানুষের অনেক কাজ গেছে, আমার হয়েছে। হ্যাঁ, কিন্তু আমার জীবনে ওই যে 2 বছরের ফাঁকা সময়টা যেন মনে হয়েছিল, অনেক বিপদ আপদও হয়েছে, আমার মা চলে গেছেন, সবকিছু হয়েছে, কিন্তু আমার যেন মনে হয়েছিল যে না, আমি তো থিয়েটার ছাড়া বাঁচতে পারবো। আমি কেন ভাবি যে সবাই যখন বলে যে থিয়েটার ছাড়া বাঁচবো না, আসলে বাঁচার ব্যাপারটা না পুরো নিজের ওপর নির্ভর করে। আমি প্রচন্ড বেড়াতে ভালোবাসি, মানে বেড়ানো মানে আমি মানে ট্রাভেল হান্টার। মানে আমি এখান থেকে যদি বলো এখান থেকে ওই বাড়ির গলিটা ঘুরে এসো, আমি সেটাও ঘুরে দেখে, একটু ভালো করে দেখে, ওখানে কি গাছপালা আছে দেখে, চরিত্র দেখতে, চরিত্র দেখতে ভালোবাসি। মানুষের সঙ্গে যে ছোট ছোট ইন্টারঅ্যাকশন হয় সেগুলো খুবই ভালো লাগে। এগুলো বড় কথা বলে না, এমনিতেই আমি নর্মালি এনজয় করি এগুলো। চলো আমরা একটু ঝটপট আগুনে ঝাঁপ দিই, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। শিশু সাহিত্যে প্রিয় চরিত্র? র্যাপিড হবে না তো, একটু ভাবতে হচ্ছে যে। শিশু সাহিত্যে প্রিয় চরিত্র গোগল। মায়ের হাতে সব থেকে প্রিয় রান্না? পাতলা পাঁঠার মাংসের ঝোল। ও, তখন শাল পাতায় করে পাঁঠার মাংস আসতো। বেড়াতে যেতে সব থেকে কোথায় ভালো লাগে? পাহাড়ে, সমুদ্রে? পাহাড়ে। লাস্ট কোথায়? আমার খুব প্রিয়, আমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে পাহাড় আর জঙ্গল, আর দুটোর মাঝামাঝি যেটা আছে সেটা আমার সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে ঝর্ণা। ও, লাস্ট কোথায় গেলে? ঝর্ণায়? ঝর্ণায় যাইনি, লাস্ট গেছি বেনারস। খুব বাজে, মানে আমার একদম ভালো লাগেনি বেনারস, আর এত কমার্শিয়াল, এখন অনেক হয়ে গেছে, এত মানে লোকজনের ওই সব সাজিয়ে টাজিয়ে গুছিয়ে, ধর্মের মানে ধর্ম, আমি কাউকে বিধর্মী হতে বলছি না, বা আমি নিজেও হয়তো নই, ঢাকঢোল পিটিয়ে ধার্মিক হওয়ার। ওই যে, আর বেনারসে পুরনো বেনারসটাকে মিস করেছি ভীষণ। এবার বেনারসে গিয়ে না, ওই বেনারসের যে ছোট ছোট গলি আর গোবরের গন্ধ ঘাটের মধ্যে, হ্যাঁ, ওটার কিন্তু একটা আলাদা মজা। তুমি বলতে পারো যে তুমি তো কিছু সুন্দর হলেই তাহলে খারাপ বলবে, কত সুন্দর ঝকঝকে করে দিয়েছে কর্পোরেট বেনারস হয়ে। শুনলাম সেটা, তো সেটা একটু কষ্ট হয়। আর কয়েকটা গ্রাম বেরিয়েছি পাহাড়ের, কিছুদিন আগে দাওয়াই পানি বলে একটা জায়গায় গেছি, কি যে ভালো লেগেছে, ওইগুলো আমি খুব এনজয় করি। সত্যি সত্যি জানি হয়তো সারা জীবন থেকে গেলে ভালো লাগবে না, কিন্তু কিছুদিনের জন্য, একদিন দুদিনের যেটা না, সেটা আমার মনে হয় তারপর আমি 2 বছর 3 বছর কাজ করতে পারবো ঘুরে আসলে। যে কি দেখছি, প্রজাপতি উঠছে চোখের সামনে, হ্যাঁ, ঝর্ণা থেকে জল পড়ছে, সেই জলের ছিটা আমার গায়ে এসে লাগছে, মানে কে ভুলে, নিজের এন্টিটি ভুলে যাওয়ার যে জায়গাটা, যেটা আমি প্রকৃতির মধ্যে গিয়ে আমার যেটা হয়, মানে আমার মনে হয় যে সত্যি আসলে মানুষ কিছু না, যেখান থেকে এসেছে সেখানেই মেলাবে। একদমই তাই। কোন একটা অপূর্ণ কাজ আছে যেটা তুমি এখনো শেষ করে উঠতে পারোনি, করতে চাও? প্রচুর। একটা বলো। একটা অপূর্ণ কাজ বলতে আমার মনে হয় যে সম্মিলিত থিয়েটার, যেটা সবাই একসাথে করতে পারে, সেটা আমার জীবনে আর করা হলো না। অনেক রকম চেষ্টা দেখেছি এবং সেই চেষ্টার ভাঙন দেখেছি, সেগুলো খুব ব্যাহত করে, খুব ব্যথিত করে, কষ্ট দেয়। আর মনে হয় যে আমরা ওই মুখে মনে, আর সেই জায়গাটা যদি মানুষ ছাড়তে পারে, যদিও সেটা বাঙালির দোষ হিসেবেই প্রধানত দেখানো হয়, তবে এটা অনেকেরই, সবারই দোষ এটা। এবং থিয়েটার তো একটা সম্মিলিত শিল্প, সেই শিল্প মাধ্যমটা তাহলে অনেক বেশি এনরিচড হয়। যে কারণে বলে না, নাটকে গ্ল্যামার নেই, নাটকে পরিচিতি নেই, নাটকে নাম নেই, কিন্তু কিছু নাম করা মানুষ এক জায়গায় হয়ে সুন্দর করে কাজ করছে, এবং চট করে দেখা যায় না। এখন যদিও সবাই সব জায়গায় করে, সেটা আলাদা,
কিন্তু একটা সবে যেরকম এটা কলকাতা রেপার্টরি থিয়েটার হয়েছিল, বা ধরো মানে সবাই এক জায়গায় করবে, যেটা আজও সৌম্যমিত্রের নাট্য ভাবনায় যেটা ছিল যে আমাদের একটা ন্যাশনাল থিয়েটার হবে, সেই স্বপ্নটা আমার এখনো আছে। হয়তো ভুল, কারণ ভুল হবেই, আর 62 বছর বয়স হয়ে গেছে, কবে দেখবো? এটা তো দেখতে পারবো না, কাজে এটা ভুলই, কিন্তু সেই ভুলের পেছনে এখনো ছুটতে ইচ্ছে করে। যদি কেউ বলে যে এটা একটা হবে, তখন একদম পুরো কোমর বেঁধে লেগে যাবে। এবার চলে আসি একটু বাবার কথায়। বাবার আঁকা প্রিয় ইলাস্ট্রেশন? বাবা লীলা মজুমদারের নন্দগোপী ইলাস্ট্রেশন করেছিলেন, আর সেই ইলাস্ট্রেশনটা আমার সামনে হয়েছিল। আচ্ছা। কালো কাগজ, তখন ব্ল্যাক পেপার পাওয়া যেত, তারপর ড্রয়িং করা, সেটা কাঁচি দিয়ে আর ওই কাটার দিয়ে কেটে 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 পুরো ক্যারেক্টার্সগুলো এসেছিল। এটা আমার প্রিয় ইলাস্ট্রেশন, অসাধারণ। মানে আর আরেকটা হচ্ছে পেন অ্যান্ড ইঙ্কের কাজ তখন হতো, তখন তো কম্পিউটার ছিল না বা ওইসব কিছু ছিল না, হাতে হতো। আচ্ছা। বাবাকে দেখেছি যখন অফসেট এলো তখন ওই পাতা নিয়ে আসতেন বাড়িতে, ধরো এখানে একটা কলাম আর এখানে, আর এইটুকু জায়গার মধ্যে ছবি হবে, সেই ছবিটা আলাদা পেপারে হতো, কিন্তু ওই ট্রেসিং দিয়ে ওই মাপটা নিয়ে আলাদা পেপারে করে ওটা পেস্ট করে দেওয়া, দিয়ে পেজ তৈরি হতো। এগুলো আমি দেখেছি। সুবোধ দাশগুপ্ত মানে ফেমাস নাম, তো ফেমাস নামের চেয়েও বড় কথা, বাবা তো বিচিত্র সমস্ত ইলাস্ট্রেশন করেছেন, এবং বাবা তো একটা জীবিকা ছিল, যার ফলে তিনি আনন্দবাজার থেকে শুরু করে, আনন্দমেলা থেকে শুরু করে, পরবর্তীকালে যুগান্তর, আনন্দলোক, ঘরোয়া, তারপরে উল্টোরথ, তারপরে তোমার নবকল্লোল, সব জায়গায় ছবি এঁকেছেন, মানে কোনো বাছবিচার ছিল না, সর্বত্র দেখেছি বাবা ইলাস্ট্রেশন করেছেন। আর প্রচুর বুক কভার করেছেন, প্রচুর প্রচুর বুক কভার করেছেন। সেই সব বুক কভারের অনেক আবার বদলেও গেছে, এখন বদলে আবার নতুন আর্টিস্ট দিয়ে করিয়ে নেওয়া হয়েছে, কিন্তু বিখ্যাত বিখ্যাত কাজের বুক কভার করেছেন। যেমন কাজঘর, বিমল করে কাজঘরের প্রথম কভার বাবা করেন, এরকম প্রচুর বিখ্যাত লেখার বুক কভার করেছেন। এবং আমি হাতের লেখা পেয়েছি, তখন বাড়িতে ম্যানুস্ক্রিপ্ট আসতো ওইসব বিখ্যাত বিখ্যাত লোকেদের হাতের লেখা, সেগুলো পড়ার সুযোগ হতো, আমাকে দিয়ে পড়াতেন, আর দাগ মেরে মেরে ছবি আঁকতেন, বলতেন যে ওখানটা দাগ বার, সেখান থেকে ইলাস্ট্রেশন হতো। যে আমার এই আমার ছোটবেলাটা খুব মানে এনরিচড বলা যায়, এখন বুঝতে পারি, তখন তো বুঝতাম না, যে যেটা পায় সেটা তো বুঝতে পারে না। সেটা সত্যি, এবং বিখ্যাত বিখ্যাত বই বেরোচ্ছে তার আগে তুমি সেটা পড়ে ফেলছো। আর একটা ছিল, বাবা শিল্পী হিসেবে এতটাই জনপ্রিয়, মানে মানুষ হিসেবেও এতটাই জনপ্রিয় ছিলেন, আমার এখনো মনে আছে, আমি তখন খুব ছোট, বাবা বই মেলায় নিয়ে গেলে না, বাবা বেরোতে পারতেন না, মানে দুপা যাচ্ছেন, একজন একটা করে দলের সঙ্গে কথা বলছেন, আর আমি হাঁ করে বাবার ওই স্টারডমটা দেখতাম আর কি। সেটা আর তাকে হয়তো আপামর জনসাধারণ চেনে না, কিন্তু এটা ছিল, ওটা খুব উৎসাহ ছিল যে বই মেলায় যাবো বাবার সঙ্গে, আর কারোর সঙ্গে না। বাহ, তোমার জন্য কিছু উপহার আছে, একটু চটপট উপহারগুলো দিয়ে দিই। তোমার জন্য প্রতিক্ষণের তরফ থেকে আছে একটা 30% ডিসকাউন্ট ভাউচার। পুজো সংখ্যাটা কিনে নেওয়া যাবে। ডেজের তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। লাস্ত্রাদার তরফ থেকে আছে 30% ডিসকাউন্ট ভাউচার। ও স্টোর, এটা চশমার দোকান, 25% ডিসকাউন্ট ভাউচার। আমার তরফ থেকে আছে একটা 1000 টাকার ভাউচার। ও আচ্ছা আচ্ছা। বি বনি একটা সালন, সেটার তরফ থেকে আছে একটা 500 টাকার ভাউচার। আর হাটারি গ্রিলসের তরফ থেকে আছে 750 টাকার একটা ভাউচার। এইটা সরাসরি খাওয়া যাবে। হ্যাঁ, প্যাকেট করে খাওয়া। হ্যাঁ, অন্নপূর্ণা স্বাদিষ্টের তরফ থেকে আছে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। তো আজকে মালঞ্চি, কাঞ্চন সবার সঙ্গে আলাপ হলো, এবং আলাপ যেটা হলো তাদের সঙ্গে যিনি সবসময় চলেন সেই সুরঞ্জনাদির সঙ্গে খুব ভালো লাগলো আড্ডা দিতে, কিন্তু গান ছাড়া শেষ করব না, তাই আজকে গান দিয়ে শেষ হোক। তাহলে আমি পাগলিনীর একটা গান গাইছি, গিরিশচন্দ্র ঘোষের নাটক, বিল্বমঙ্গল ঠাকুর। এই পাগলিনীর গান নরীসুন্দরীর গলায় একটা রেকর্ডে পাওয়া যায়, এবং সেই সুরটাই আমি চেষ্টা করছি গাইতে, সেটা গাইতে পারবো কতটা জানি না, কিন্তু আমার খুব প্রিয়, আমার মনে হয় যেন এটা আমাদের প্রত্যেকেরই জীবনেরও গান সেই হিসেবে। আমায় নিয়ে বেড়ায় হাত ধরে আমি যেখানে যাই,
সে যায় পাছে আমায় বলতে হয় না জোর করে আমায় নিয়ে বেড়ায় হাত ধরে। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি সুরঞ্জনাদি, তার নির্দেশনায় প্রথম নাটকের নাম কি? সুরঞ্জনাদির নির্দেশনায় প্রথম নাটকের নাম কি? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং হ্যাঁ, নিচে দেওয়া হাইপ বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুজানা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে